Let's talk. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেটস টক। আজকে আমাদের গেস্ট রণজয় ভট্টাচার্য, রণজয় দা। সবাই মন কেমনের জন্মদিনের জন্যই আমাকে স্পেশালি চেনেন এবং তার পিছনে যার অবদান, যার সুর, যার কথা, তিনি রণজয় দা। বলো কেমন লাগছে? খুব ভালো। আমরা এর আগেও অ্যাকচুয়ালি কোভিডের সময়ে একটা অনলাইন আড্ডা হয়েছিল, যেটার নাম ছিল বিকেলের আড্ডা। আমার অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে আমার বাড়িতে একটা এরকম ইন্টারভিউ টাইপের করব, কারণ আমার অনেক কিছু জানার থাকে। যেহেতু আমি কম্পোজ করতে ভালোবাসি বা আমার কম্পোজার হওয়ারও ইচ্ছে রয়েছে, তো আমার মূল লক্ষ্য ডেফিনেটলি কম্পোজিশন নিয়ে বিভিন্ন আলোচনা করা, তাছাড়াও আরো বিভিন্ন সেগমেন্ট নিয়ে আলোচনা করব আজকে। এই যে তুমি সুর করো, সেটার ইন্সপিরেশন কি? সুর করার ইন্সপিরেশন অনেক রকম হয় অনেক ক্ষেত্রে। প্রথমত আমার মধ্যে যে ধরনের গান বাজনা ছোট থেকে ঢুকে রয়েছে সেটা একটা বড় ইন্সপিরেশন। সেইগুলো কিন্তু অবচেতন মনে ভেতরে থেকে যায় এবং সেগুলো আমি যখন কিছু তৈরি করি সেইগুলোর প্রভাব কিন্তু তার মধ্যে চলে আসে অটোমেটিক্যালি। মানে পুরোনো বাংলা গান, পুরোনো হিন্দি গান, সেগুলো সবকিছু ছোটবেলা থেকে যা শুনেছি বা যা শুনি, এখন শোনাটা অনেক কমে গেছে, শোনাটা অনেক কম হয়, কিন্তু এককালে এতটা শুনেছি। সেটা পুরোনো বাংলা গান, পুরোনো হিন্দি গান, ক্লাসিক্যাল মিউজিক, বিদেশি গান, ব্যান্ডস, আমাদের ব্যান্ডস, তা সব রকম, মানে এত রকম মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, হ্যাঁ, এইগুলো সব মিলেমিশে আমার মধ্যে একটা মানে দলা পাকিয়ে থাকে আর কি সবসময়। তো ওখান থেকেই আমার মনে হয় যে আমি যখন কিছু তৈরি করি, আমি পরে যখন অ্যানালাইজ করার চেষ্টা করি, আমার মনে হয় ইন্সপিরেশন ওইগুলি। স্বপ্নের সুর পেয়েছো? স্বপ্নে সুর পেয়েছি কিনা বলতে পারবো না, তবে শুয়ে থাকার পর ঘুমের মধ্যে, বা হয়তো ঘুম আসেনি, সেটাকে স্বপ্ন হয়তো বলতে পারবো না, কিন্তু এরকম সুর এসছে। আচ্ছা, হ্যাঁ, সুরটা আমার মনে হয় আসে। সুর কিন্তু আমরা কেউ ফোর্স করে করতে পারি না। এটা নিয়ে একটা তর্কর জায়গা, অনেকে আবার স্ট্রাকচারড ওয়েতে কিছু করে। সুরটা না কি হয়, মানে আমার মনে হয় একটা এনার্জি, ওই এনার্জিটা ওই সময় আমাদের ধরতে হয়। ওই এনার্জিটা ওই সময় যদি ধরতে না পারি, এরকম আমার প্রচুর সুর এসছে যেগুলো হয়তো ওই সময় আমি রেকর্ড করতে পারিনি, আর সারা জীবনে কোনোদিন আসেনি ওই সুরটা। কিন্তু সেইটা হচ্ছে ব্যাপার। এবার অনেক সময় আমারও একটু ল্যাদও লাগে, শুয়ে আছি বা ঘুমাচ্ছি বা কিছু একটা, মানে তখন একটা কিছু মনে হচ্ছে, গুনগুন করছি, কিন্তু সেটা যে আবার ফোনটাতে রেকর্ড করব, এইটুকু আমার মানে মনে হয় ঠিক আছে, এটা অতটা ভালো না, এটা পাত্তা দেবো না আর কি অতটা। কিন্তু পরে মনে হলো না, ওটা তো ভালোই ছিল, তারপর আর ভাবছি, ভেবে পাচ্ছি না আর ওটা। বেসিক্যালি আমার মনে হয় আমরা রেডিওর মতন জাস্ট টিউন গুলো ধরতে পারাটা, এটা কি তোমার? হ্যাঁ, ওটাই মানে যেটা বললাম আর কি, মানে এনার্জিটা আমাদের কাছে কোথা থেকে আসে কেউ জানে না, সেই এনার্জিটা সেই মুহূর্তে ক্যাপচার করতে হবে। এবার সেটা অনেক সময় আমার এরকমও হয়েছে, সেটা অনেক বছর আগে, মানে প্রায় 15-20 বছর আগে। তখন হয়তো আমি চাকরি করতাম বা কলেজে যাচ্ছি, ওই সময় ট্রেনে যেতে যেতে আমার মাথার মধ্যে কিছু একটা এসছে, ঠিক আছে, কিন্তু লোকাল ট্রেনে তো প্রচন্ড ভিড়। হ্যাঁ, তো আমি কি, আর তখন তো আমার ফোনে রেকর্ড করার এগুলোও কিছু ছিল না। তো তখন আমি যেটা করতাম, যে আমি কিছু নোটস মাথার মধ্যে লিখবো কোথায়, কিন্তু নোটস গুলো আমি অ্যাজ ইফ ভিজুয়ালাইজ করে মনে রাখার চেষ্টা করতাম। ট্রেন থেকে নেমে আমি সাথে সাথে ওটাকে খাতা বার করে কিছু, মানে এত খাটনি করেছি এককালে। কারণ এখন খুব ইজি না, এখন ফোন থেকে একটা রেকর্ডারটা বার করে ফাট করে রেকর্ড করে ফেলতে পারি। এবং আমার অধিকাংশ সুর অফ ইনস্ট্রুমেন্ট হয়, মানে ইনস্ট্রুমেন্টের কাছে ধারে কাছেও আমি থাকি না। আমি হয়তো রান্নাঘরে কিছু একটা বাসন নিচ্ছি, ওই সময় আমার আসছে। আমার অধিকাংশ সুর কিন্তু অফ দ্য ইনস্ট্রুমেন্ট হয়। মন কেমনের জন্মদিনও তো ওইভাবেই এসেছিল, তোমার ওয়াশরুমে গিয়ে। মন কেমনের জন্মদিন অন্তরাটা তো বাথরুমে বসেই বানানো। তুমি পড়াশোনাতেও বেশ ভালো ছিল, রামকৃষ্ণ মিশনের বোধহয়। বেশ ভালো মনে করি না। ফিজিক্স না কি ছিল তোমার? না, আমি তো স্ট্যাটিস্টিক্স অনার্স করেছি। ওকে, তার মানে বেশ ভালোই ছিলে। একদম এখনো কিচ্ছু মনে নেই। ফার্স্ট সেকেন্ড হওয়ার চাপ ছিল কি, মানে প্রথম তিনের মধ্যে? ফার্স্ট মানে হলে তো খুবই মানে ভালো ব্যাপার হতো একটা বাড়িতে, এবং হতামও আমি। আমি মাধ্যমিকেও আমার স্কুলে রামকৃষ্ণ মিশনে সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা, কিন্তু সেটা যে এত ব্লান্ডার হয়ে যাবে আমি বুঝতে পারিনি আর কি। মানে তারপর প্রচন্ড এক্সপেকটেশন, লোকে বলছে যে মানে এত দারুণ রেজাল্ট হয়েছে, একটা উচ্চ মাধ্যমিকে এবার ফার্স্ট হতে হবে টাইপের, মানে এত এক্সপেকটেশন। আমি ভাবলাম কেন হলো মানে এটা আমার। কিন্তু আদপে আমার পড়াশোনা করতে একেবারেই ভালো লাগতো না। আমি চূড়ান্ত ফাঁকিবাজ ছিলাম। ফাঁকিবাজির মানে আমি একটা এপিটোম আর কি। ফাঁকিবাজিটা আমি একটা শিল্পের পর্যায়ে নিয়ে আমি অত্যন্ত কম পড়াশোনা করতাম। মানে আমি এরকম হয়েছে, মানে মাধ্যমিক পরীক্ষার দিন সকাল থেকে আমি বাড়িতে, মানে প্রত্যেকটা পরীক্ষার দিন আমি সকালবেলা ক্রিকেট খেলতাম বাড়িতে। তা আমার মা জিজ্ঞেস করছে, কি তোর আজকে
ইতিহাস পরীক্ষা, তোর আজকে ভূগোল পরীক্ষা। আমি বললাম, না দাঁড়াও, সকাল 7টা থেকে আমার 9টা অবধি ক্রিকেট খেলতাম আমি আচ্ছা, সকালবেলা। হ্যাঁ, মানে আমার বাড়ির তার কাজ আগের ফাজ দিন- ভাঙেনি? হ্যাঁ, প্রচুর ভেঙেছে বাড়ির কাজ ফাজ, ঘরের মানে বল দেওয়ালে মেরে ওখানে আমি তো ক্রিকেট পুরো পাগল ছিলাম, মানে আচ্ছা। ক্রিকেট পাগল। তো তার ফলে আমি সারাদিন ক্রিকেট খেলতাম। আর ওই আমার মনে হতো যে তার আগের দিন পড়ে 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 রাখি, পরীক্ষার দিন সকালে আমি আর কিছু করবো না, মানে সেটাই আমার স্ট্র্যাটেজি ছিল ছোট থেকে। আচ্ছা। কারণ আমি ওই সময় খেলতে খেলতেও আমি কিন্তু মনে করার চেষ্টা করতাম যে ওকে। তো ওইটা আমার একটা প্র্যাকটিস ছিল যে ছোটবেলা থেকে যে মনে রাখাটা আমার মানে বেশি কি করে মনে রাখবো, মানে পরীক্ষার একদম আগের মুহূর্ত অব্দি পড়ছি সেটা না করে আগের দিন অব্দি পড়ে সকাল থেকে আমি মনে করি। এবার মনে করতে গিয়ে যদি কিছু একটা ভুলে যাই বা কিছু, তখন সেটা তখন একটু দেখে নিলে। দেখলাম। হ্যাঁ, আমরা তো একমুখী ভাবে ভাবি না, মানে আমি এটা নিজের ক্ষেত্রেও দেখেছি যে যখন যে কোনো কাজ করছি 2-3টে লেয়ারে চলতে থাকে, যেটা ধরো পিয়ানোর ক্ষেত্রে হয়। মানে এক হাত একটা ব্রেন দিয়ে আমার রাইট হ্যান্ড, আর একটা ইয়ে দিয়ে লেফট হ্যান্ড, এবং অন্য কোনো দিকে মন দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু অন্য যে কোনো কাজ করার সময়, স্পেশালি বই পড়ার সময় যেটা হয়, 3-4 লাইন পড়লাম, একটু ভাবলাম, হয়তো ভিজুয়ালাইজ করলাম, আবার পরের লাইনটা পড়লাম, এরকম। তো লেয়ারে লেয়ারে চলতে থাকে। তো তুমি যেটা বলছো, মানে খেলাটাই কি তোমার ইয়ে ছিল যে মানে যখন খেলতে আর লেয়ারে অন্য একটা লেয়ারে তুমি ভাবতে? ওইটাই হতো। সেটাতে কোনো অসুবিধা হতো না? না না, সেটা আমি জানি না কি করে, ছোটবেলা থেকেই হয়তো ওটা আমি ওইভাবেই প্রসেস। আশীর্বাদ প্রাপ্ত তুমি ডেফিনেটলি। মানে ওটাই আমার স্ট্র্যাটেজি ছিল। আমার মনে রাখার স্কিলটা খুব ভালো ছিল। কিছু একটা দেখলাম তো সেটা আমি তখন মনে করছি অ্যাজ ইফ সেইটা আমার চোখের সামনে ভাসছে লেখা হিসাবে। আচ্ছা, ছোটবেলায় সেই ন্যাট জিওতে একটা ওই ব্রেইন গেমস না এরকম কিছু একটা দেখাতো, ওখানে একটা ট্রিক্স দেখিয়েছিল যে ধরো বাজারে পাঠানো হলো কাউকে, 10টা মানে ফর্দদের মধ্যে 10টা জিনিস আছে, ধরো ডিম, দুধ, কলা, এরকম টাইপের। তাকে যদি এমনি নাম ওয়াইজ বলে দেওয়া হয়, সে তার মধ্যে 5টা ভুলে যাবে। কিন্তু সে যদি ডিম মানে ডিমের ছবি, কলার মানে কলার ছবি, এরকম করলে অনেক বেশি মনে রাখার চান্সেস থাকে। এটা তো একটা মানুষের বোধহয় বেসিক একটা ইনস্টিংক্ট যে ওই ছবির সাথে বেশি রিলেট করতে পারে মানুষের ব্রেন। সেই জন্যই কি এখন মানে ভিজুয়ালাইজেশন, মানে ইউটিউবে গান শোনার থেকেও গান দেখে বেশি? না, ওটার সাথে এটার কোনো যোগাযোগ নেই। এইটা আমার মনে হয় ইউটিউবে গান দেখা বা ভিডিও দেখা গানের সাথে এটাকে প্রমোট করা হয়েছে ওভার দ্য ইয়ার্স। 90s এর শুরুর দিকে বা 80s এর শুরুর দিকে মিউজিক ভিডিওর একটা প্রচলন শুরু হলো বিদেশে, কিন্তু এদেশে হয়নি। কিন্তু তখনও মিউজিক ভিডিওটা ম্যান্ডেটারি ছিল না এবং মিউজিক ভিডিওটাই সব ছিল না। মানে মিউজিক ভিডিও একটা গানের পাশাপাশি, মানে অডিওর পাশাপাশি একটা ভিডিও হতো। এবার ভিডিওটা মানুষ দেখতো, কিন্তু আলটিমেটলি মানুষ গানটাই শুনতো। তারপরে যেটা হলো, মানে মিউজিক ভিডিওটা তোমাকে বানাতেই হবে গানের সাথে, নয়তো মানুষ গানটা শুনবেও না। কারণ ইউটিউবটা এলো মার্কেটে। ইউটিউব তো তখন ছিল না। ইউটিউব তো একটা ভিডিও প্ল্যাটফর্ম, ইউটিউব ইজ নট আ অডিও প্ল্যাটফর্ম। তার ফলে কি হলো যে ইউটিউবের যোগ্য একটা প্রোডাক্ট বানাতে হবে, কন্টেন্ট বানাতে হবে। এবার সেটা কি? ভিডিও, অফকোর্স। তার ফলে ইউটিউব যখন শুরুর দিকে এলো, মানুষের কিন্তু ভিডিও দেখার প্রতি আগ্রহ বেড়ে গেল, টেন্ডেন্সি বেড়ে গেল যে মানুষ কিন্তু গান শুনছে, কিন্তু তখন অডিওটাও একটু বন্ধ হচ্ছে, সিডি ফিডি বন্ধ হচ্ছে। ওই টাইমে 2007-08 ওই টাইমটাতে ভিডিও আসছে, মানে ভিডিওটা খুব সারা পৃথিবী জুড়ে ওটা একটা ক্যাম্পেইন, মানে ওটা একটা প্রমোট করা হয়েছে বেসিক্যালি। ইউটিউবটা এলো, আমি এটা ভেবেছি, আমার অ্যানালিসিস আর কি, যে এটা সারা পৃথিবীতে ওই হাওয়াটা তুলে যে ইউটিউব এসছে, ইউটিউবে এখন সবাই ইউজ করো। তো এখন যেমন রিলটাও তো একটা প্রমোট করা হচ্ছে না? একদমই তাই। রিল বাধ্য মানুষ রিল দেখতে এবং রিল করতে, তুমি পালাতে পারবে না। হ্যাঁ, একদমই তাই। মন কেমনের জন্মদিন যখন বেরোলো, শুধু অডিওটাই মানুষ এমন চেটে পুটে শুনলো, মানে একটা অডিও যে এখনো লোকজন শুনছে, সেটা মানে আমার ওই পারসেপশনটা, মানে ভিডিও দেখে মানুষ, গান দেখে, ওই পারসেপশনটা চেঞ্জ হলো। তো আমি ভাবলাম, আমার নৈবেদ্য অডিও অ্যালবাম হিসেবে রিলিজ করেছি, তো আমি ভাবলাম নৈবেদ্যর গানগুলো বোধহয় প্রচুর শুনবে। এবং তোমার যেটা স্বপ্ন পেরিয়ে যেটা ছিল, আমার ভীষণ পছন্দের গান। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমার কোনো একটা শো এর ক্লিপসেই আর কি ওই গানটা ইউজ করেছি, অনেকে শুনে অবাক, এত সুন্দর গানটা, মানে আমি গাইও ইনফ্যাক্ট শোতে। তো ওটা নিয়ে একটা দুঃখ আছে যে এত সুন্দর একটা গান, সেই গানটার যে পরিমাণ আর কি ভিউজ বলি বা শোনা দরকার, অনেকে তো ভালো গান শুনতে ভালোবাসে, তো ওই রিচটা পায় না। এটা কেন হয়? ও হ্যাঁ মা, চা খাবে তো? হ্যাঁ, চা তো হতেই পারে। চা সঙ্গে 100 ক্লাব থেকে রয়েছে টা মানে হচ্ছে ফিশ ফিঙ্গার। এনিওয়েজ, তো
হ্যাঁ মানে স্বপ্ন পেরিয়েটা আমার প্রচন্ড প্রচন্ড পার্সোনাল ফেভারিট একটা গান, এবং এই স্বপ্ন পেরিয়েটা নিয়ে যেটা আমি বলতে চাই, স্বপ্ন পেরিয়েটা কিন্তু আমার বহু বছর আগের তৈরি করা গান। স্বপ্ন পেরিয়ে শ্যুটটা আমি 2009-এ করেছিলাম। আচ্ছা। আমি তখন সায়েন্স কলেজে পড়ি, ওই টাইমে সুর করা। তারপরে আমি গানটার পুরো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমি 2011-এ করে। আমি 2012-এ আমার একটা অডিও অ্যালবাম রিলিজ করার কথা ছিল, সেই অ্যালবামটা রিলিজ হয়নি। সেই অ্যালবামের জন্য গানটা বানিয়ে রেখেছিলাম, তোমাকে তো বলেছিলে একদম। আমার প্রচন্ড পার্সোনাল ফেভারিট। তারপর তুমি খুবই সুন্দর গেয়েছো ওটা, মানে নতুন করে রিক্রিয়েট করলাম। এবং স্বপ্ন পেরিয়েটা খুব অন্যরকম একটা গান, মানে একেবারেই প্রচলিত ধারণার বাইরে, একদম যেটা হয় সেটা থেকে। কারণ ওই সময় আমার মনে হয়েছিল যে আমার কিছু মানে মনে হয়েছিল, মানে খুব কনসিয়াসলি কিছু করা নয়, আমি যা হয় মানুষের বয়স যখন কম থাকে একটা খুব বিপ্লব ঘটাবো বা একটা রক্ত গরম থাকতে থাকতে আগে তখন মনে হয় যে সব যেটা করবো আর কি পৃথিবী বদলে দেবো, এমন একটা কিছু তৈরি করব। সেই সময়কালে বানানো গান স্বপ্ন পেরিয়ে, তার ফলে ওই ইউনিকনেসটা গানটায় আছে। এবং সেটা পরেও আমি যখন শুনেছি আমার মনে হয়েছে যে গানটা সত্যি ইউনিক হয়তো হয়েছে, একদমই ইউনিক হয়েছে। এবং আমি যখন গানটা, আমি প্রথমে কথা ছিল আমার এগুলো সব ভিডিও করা, এবার ভিডিওটা করতে গিয়ে এত বড় একটা ছবি দেখতে পাচ্ছি, কারণ এই যে একটা স্ট্রাগল বা মানে এটা খুব মানে অনেকটা ভাস্ট। আটকে গেলাম ডেফিনেটলি অর্থনৈতিকভাবে, কোভিড চলে এলো এবং এখনো কাজ করতে গিয়ে এইটাই আমার মনে হয় একটা বাধা। তুমি এখন যখন সুর করো তোমার কি মানে তোমার কি বাধা আসে? তুমি তো অনেকগুলো কাজ করে ফেললে, মানে প্রেমে পড়া বারণ, তারপর মন কেমনের জন্মদিন, এবং জিয়া তুই ছাড়া মানে সুপার ডুপার হিট। এছাড়াও আরো আরো গীতবিতানের দিব্যি আরো আরো অনেক। হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি অযোগ্যর গানটাও খুবই খুবই পপুলার হয়েছে, তুই আমার হবি না। হ্যাঁ 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 হ্যাঁ। কাজ করার সময় কি বাধা ফেস করো? কাজ করার সময় মানে ছবির কাজ নাকি ইন্ডিপেন্ডেন্ট কাজ? দুটোই। ইন্ডিপেন্ডেন্ট তো তোমার কাছ থেকে শুনিনি সেই অর্থে, মানে সত্যি কথা বলতে নিজের কিছু, হ্যাঁ নিজের কিছু করার সময় পাচ্ছি না। আমি অনেক দিন ধরে রাদার অনেক বছর ধরে ভাবছি যে নিজের কাজ করব, একটু একটু বেশি ফোকাস করব ওটার ওপর, কিন্তু ওটা সময় হয়ে উঠছে না। কিন্তু সময় আমাকে বার করতেই হবে, মানে বার করতে হবে। ওই গানগুলো না মানে আজ থেকে 13-14 বছর আগে বানানো গান, 13 বছর মতো। ইমোশন গুলো অনেক র ছিল কি? ইমোশন গুলো র ছিল, গানগুলোর ক্যারেক্টারই পুরো আলাদা ছিল। তখন আমি যে মানুষটা ছিলাম সেই মানুষটার ক্যারেক্টার ওইটা, কিন্তু এখন আমি একটা অন্য মানুষ। হ্যাঁ 2024 সালে। তো আমি জানি না, মানে অনেক সময় আমি নিজেই ওই সময়কার গানগুলোর সাথে রিলেট করতে পারি না। আমি সেটা যেটা মানে এটা মানে এই নয় যে ওটা আউটডেটেড বা ব্যাকডেটেড, কিন্তু ক্যারেক্টারটার সাথে, মানে ওই গানের যে ক্যারেক্টার তার সাথে আমার যে পার্সোনালিটি চেঞ্জ হয়েছে বলছো? হ্যাঁ। কি কি জায়গায় চেঞ্জ হয়েছে বলে মনে হয়? অনেক রকম চেঞ্জ হয়েছে, মানে মানুষ হিসাবে চিন্তা ভাবনা, রিসেপশন, অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ মানে সবকিছু, মানে ওই তারপর তো আমার মানুষ হিসাবে আমি অনেক রকম অনেকটাই বদলে গেছি। তার ফলে পুরো জিনিস এখন কি একটু হিসেবই হয়েছে? হিসেবই নই, মানে অনেক বেশি অভিজ্ঞতা, অনেক কিছু হয়েছে না গত 10-11 বছরে, তখন মানে 12-13 বছরের রাদার। তো সেই অভিজ্ঞতার ফল হিসাবে যেভাবে যেভাবে নিজে বদলেছি, সেটা মানে বদলাতে হয়েছে রাদার কিছু কিছু জায়গায়। কিন্তু মানুষের কিন্তু ভেতরটা আদপে বদলায় না, বদলাতে হয় বাইরে, শিলটা বদলায়। তো ওইগুলো বদলেছে, ওগুলো তো সেটা বদলাতে কি তুমি খুশি, না কোথাও গিয়ে মনে হয় যে ওই আমিটা থাকলে আজকে যে কম্পোজিশন গুলো অন্যরকম হতো? না, সেটা আমি মনে করি না। কারণ হচ্ছে যে মানুষ মানে তার জীবনের সময়ের, মানে জীবনের পুরো লাইফ স্প্যানে এটা একটা মানে একটা জার্নি, তো মানে এক একটা সময়ের সাথে এক একটা তার অ্যাক্টিভিটি বা তার ক্রিয়েটিভিটি বা সেই সময় যেটা অ্যাক্ট করছে। আমরা ছোটবেলায় যেভাবে বিহেভ করি, আমরা মধ্য বয়সে সেভাবে বিহেভ করি না, আমরা প্রৌঢ় বয়সে তো একেবারেই সেভাবে বিহেভ করি না। তো আমি বলছি যে ওইটার সাথে পুরোটা লিঙ্কড, মানে আমি কিভাবে বিহেভ করছি সেটা আমার সময়ের বয়স বা আমার সবকিছুর সাথে লিঙ্ক। ওইটা কিন্তু ওই বয়সেই সত্যি। হ্যাঁ, এক একটা বিহেভিয়ার আমাদের সেই বয়সেই সত্যি। আমি এখন এই বয়সে দাঁড়িয়ে আমি এখন একটা 5 বছরের বাচ্চার মতো বিহেভ করতে ডেফিনেটলি না। আবার একটা 5 বছরের বাচ্চার বিহেভিয়ার কিন্তু একটা আমার বয়সী মানুষের মতো হবে না। তো আমার এই বয়সে আমার এই বিহেভিয়ারটাই সত্যি। বই পড়ো? খুব কম পড়া হয় এখন। একটা সময় পড়েছি আমি, প্রচুর কমিক্স পড়তাম। টিনটিন, এদিকে নন্টে ফন্টে,
হ্যাঁ আমার প্রচন্ড বাটুল দি favorite ছিল। গ্রেট, হ্যাঁ। বাটুল দি গ্রেট। তারপর এককালে ছোটবেলায় প্রচুর পাণ্ডব গোয়েন্দা পড়তাম। তখন আমি নিজে আর্ন করতে পারি না, আমার তখন ইচ্ছে ছিল যে যেদিন বড় হবে আমি টিনটিনের পুরো সেটটা কিনবো। এতদিন হয়ে গেল, আই ক্যান ইজিলি অ্যাফোর্ড, বাট কেনা হয়ে ওঠেনি। প্যাস্টেল কালার হতো না, অনেকগুলো 60টা কালার থাকতো, ওটার উপর খুব লোভ ছিল যে একদিন আমি ওটা কিনবো। তো বড় হয়ে যখন কিনেছে সেটার ওই এক্সাইটমেন্টটা আর নেই। এক্স্যাক্টলি ছোটবেলায় এক্সাইটমেন্ট গুলো ওই মানে ছোটবেলার এক্সাইটমেন্ট গুলো পরে ভাবলে মনে হয় এটা নিয়ে এক্সাইটেড হওয়ার কোনো কারণই নেই। ওই সময় দাঁড়িয়ে ওই এক্সাইটমেন্টটাই কিন্তু জীবন, মানে ওটাই দরকার। সিনেমা দেখো? সিনেমা এখন দেখতে হয়। আচ্ছা, না মানে নিজের কাজের বাইরে এমনি? কাজের বাইরে দেখি, কিন্তু আমি যে মানে বিভৎস সিনেমা বাফ বা ফিল্ম বাফ কিন্তু সেটা নই। আচ্ছা আমি খুবই শোনার মানুষ আর কি। আচ্ছা, তো আমি প্রচুর শুনতাম এককালেও। কি শুনতে? মানে অডিও, মানে মিউজিক আর মিউজিক, আচ্ছা আচ্ছা তো আচ্ছা। আমি মিউজিকটাকে প্রচন্ড বেশি আমি কনজিউম করেছি। ছোটবেলায় এটা মানে এটা মজা বলি বা যাই বলি, ওই কি বলে ওই বয়সটা আর কি, টিন এজ, তো ইংরেজি সিনেমা খুললেই কিসিং সিন থাকতো, আর আমি আর দিভাই লুকিয়ে লুকিয়ে দেখতাম, নিয়ে মা বাবার ভয়। তো ওই সময়টা এক্সপ্লেন করো। ওই সময়টা তো অদ্ভুত ছিল, মানে সব কাজিনরা এবং আমার নিজের দিদি মিলে হই হই করে বড় হয়েছে একই বাড়িতে, ঠিক আছে। তো তার ফলে ছোটবেলাটা প্রচন্ড আমার মানে প্রচন্ড খেলাধুলা এবং হইচই করে কাটতো আর কি ছোটবেলা। চোর পুলিশ বাবু ডাকাত এরকম খেলতে? চোর পুলিশ ডাকাত বাবু খেলতাম, তারপরে প্রচুর ক্রিকেট তো খেলতামই, মানে আমি আমার ভাই দাদা এরা মানে সারাদিন ক্রিকেট খেলতাম, খেলা দেখতাম, এবং ওই ছুটি হতো, ছুটি বলে একটা অনুষ্ঠান হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওই ছুটিটা না দুপুরবেলায় হতো। আচ্ছা আমরা সব হোমওয়ার্ক করে গরমের ছুটিতে মানে যা যা ছুটির কাজ আর কি দেওয়া হতো সেগুলো সব পড়াশোনা করে, ওইটা না করলে আর কি ছুটিগুলো দেখতে দেওয়া হতো না, নানা রকম থ্রেট ফেট হতো আর কি। তো তারপর এমনি স্কুল থাকলে স্কুল যেতাম, মামা বাড়ি থেকেই স্কুল যেতাম, স্কুল থেকেও মামা বাড়িতেই আসতাম, তারপর রাত্রেবেলা বাড়ি ফিরতাম। আর আমার বাড়ি আর আমার মামার বাড়ির মাঝে একটা পুকুর ছিল, এতটাই কাছে আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো মামা বাড়িতে যেতাম সকালবেলা 10টার কিন্তু সময়। খড়দার, রহড়া, হ্যাঁ আচ্ছা রহড়া, হ্যাঁ খড়দাতেই। তো ওই মামা বাড়ি থেকে স্কুল যেতাম, স্কুল থেকে মামা বাড়ি আসতাম, ওখান থেকে ডিরেক্ট খেলার মাঠে চলে যেতাম, খেলতে যেতাম। ওই খেলার মাঠটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। এত খেলাটা তোমার জীবনে একটা অনেকটা জায়গা জুড়ে, মানে ক্রিকেট খেলাটা আমার ছোটবেলাটা জুড়ে রয়েছে। ছোটবেলায় তখন মনে হয়নি ক্রিকেটার হব? অফকোর্স আমি ডিস্ট্রিক্ট লেভেলে ক্রিকেট খেলেছি। আচ্ছা, আমি তো সিরিয়াস ক্রিকেট খেলতাম। আমি তাহলে সেটা পার্সিউ কেন করলে না? কারণ হচ্ছে আমার একটা বয়সে চোখে আমার পাওয়ার এলো, ওই সময় থেকে ওই যেই চোখে যখন দূরের জিনিস ঝাপসা দেখছি, ওই যে প্রবলেমটা শুরু হলো, চোখে চশমা পড়া শুরু হলো, তখন থেকে কিন্তু আমার খেলাটা বন্ধ হয়ে গেল। কারণ আমি তো মানে চশমা পরে আমি খেলতে অসুবিধা হতো। আমি এককালে মানে শুধু ক্রিকেটারই হতে চেয়েছি আমি, মানে কোনোদিনই তখন ছোটবেলায় মিউজিক মানে মানে গান বাজনার মধ্যে অ্যাক্টিভলি আছি ছোট থেকে, কিন্তু আমি মিউজিকটা যে প্রফেশনালি করবো কোনোদিন ভাবনি, দূরস্থ ধারণার মধ্যে ছিল। আমাদের ফ্যামিলিতে তো আমি প্রথম মিউজিশিয়ান, মানে মিউজিক করছি, তার আগে তো আমার ফ্যামিলিতে কেউ প্রফেশনাল মিউজিশিয়ান ছিল না। এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি তোমার? মানে তুমি যখন তুমি বলেছিলে যে টিসিএস এ যখন চাকরি করতে, তখন এরকম প্রায় মনে হতো ছেড়ে দেবো, তো সেই সময়টা একটু কর্পোরেট চাকরির সময়টা দেখো, মানে ওটা আমার মনে হতো যে আমি এখানে মিসফিট, মানে আমার নিজেকে আমি ফিট করাতে পারছি না। কিন্তু এরকম আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা খুবই ভালোভাবে চাকরি করছে। তা আমার মনে হতো তখন যখন আমি কর্পোরেট চাকরি করতে ঢুকেছি, তখন আমার অলরেডি গানের কিরাটা কিন্তু প্রচন্ড চারা দিয়ে উঠেছে মাথায়, যে তত দিনে যে আমাকে এবার গান বাজনাটা করতেই হবে। সুর করতে তখন? হ্যাঁ, ব্যান্ড ছিল নিজের? আমার নিজের ব্যান্ড ছিল ক্লাস 10-এর থাকাকালীন। তারপরে কলেজের মানে নরেন্দ্রপুরে ভর্তি হওয়ার আগে অব্দি আমাদের 11-12-এ আমার একটা ব্যান্ড ছিল। 10-এর পরে বেসিক্যালি সেই 2 বছর আমরা ব্যান্ড নিয়ে শো করতাম, সেই ব্যান্ডে নতুন গান কম্পোজ করেছিলাম। প্লাস অন্য তখন ক্যাকটাস, ফসিলস, চন্দ্রবিন্দু, এদের সব গান মানে একদম দুর্দান্ত আর কি, হই হই ব্যাপার। ওই সময় একটা বিপ্লব ঘটেছিল, ব্যান্ড বাংলা ব্যান্ড নিয়ে একটা বিপ্লব ঘটেছিল। বাংলা ব্যান্ডটা একটা ওই সময় বিশাল বড় ইনফ্লুয়েন্স, বিরাট বড় ইনফ্লুয়েন্স। তারপর তো আস্তে আস্তে আমি প্রথম ব্যান্ডে মাতারাম বলে একটা অনুষ্ঠান হয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব নাম করা একটা অনুষ্ঠান। সেই ব্যান্ডে মাতারামের প্রথম সিজনটায় আমাদের ব্যান্ড গেছিল। তাই? আচ্ছা, তো সেটা কিছু হয়নি। তো তারপর তো নরেন্দ্রপুরে মানে হস্টেলে ঢুকে যাই।
তো তারপর ওই ব্যান্ডটা আস্তে আস্তে ইয়ে হয়ে গেল। না, যখন গানের ক্রীড়াটা ঢুকলো তখন কি কম্পোজারই হতে চেয়েছিলেন না সিঙ্গার হতে চেয়েছিলেন? আমি কোনোদিন মানে সিঙ্গার হতে চাইনি, আচ্ছা, আমি বরাবর সুর তৈরি করতে চেয়েছি। এবং আমার ছোটবেলা থেকেই সুর তৈরি করার পেছনে একটা অদ্ভুত একটা ন্যাক ছিল, একেবারেই আচ্ছা। ছোট থেকে। মানে ক্লাস 3-4 থেকে আমি সুর বানাতাম। কিন্তু সেগুলো খুবই মানে অ্যামেচারি, না, কিন্তু আমি যাই বলছি হোক। মানে ওই চেষ্টাটা, হুম হুম মানে ওই মনের মধ্যে হয় না যে অনেকের যে কেউ ছোটবেলা থেকে ছবি আঁকে, কেউ ছোটবেলা থেকে খেলে, মানে মানে ভালো ওই কেউ চেস খেলছে, কিন্তু আমার ওই ছোটবেলা থেকে সুর বানানোর একটা টেন্ডেন্সি ছিল। ক্লাস 8-এ গিয়ে আমি প্রথম একটা ভালো সুর করতে পারি। আচ্ছা, তখন মনে হয় যে না ওটা ভালো, সেটা শোনানো যায়? সেটা শোনাবো। আচ্ছা, তো তারপরে তার ওটা একটা স্ট্যান্ডার্ড সুর। ক্রিয়েট করাটা আমার বেশি আনন্দ পেতাম রাদার দ্যান পারফর্ম করা। পারফর্ম আমাকে করতেই হতো। স্কুল টুলে কলেজে আমি কোনোদিন অডিয়েন্সে মানে ওই সিটটাতে কখনো বসিনি, মানে যে কোনো অনুষ্ঠানে আমি স্টেজে থাকি। আচ্ছা, তা আমার নিজের মনে হয় যে আই এম মোর অফ আ ক্রিয়েটিভ সোল রাদার দ্যান আ পারফর্মিং সোল। ওই গানটা শোনাও না ক্লাস 8-এ যেটা। ওই গানটার নাম ছিল দেখা হয় বারে বারে। আচ্ছা, ওই গানটা এরকম ছিল, দেখা হয় বারে বারে সে বৃষ্টির অন্ধকারে, দেখা হয় বারে বারে সে বৃষ্টির অন্ধকারে, স্মৃতির প্রাসাদখানা থেকে ওই পাখি উড়ে যায় মেলে দিয়ে স্বপ্নের ডানা, স্বপ্নের ডানা, স্বপ্নের ডানা। বাহ, এরকম মানে বেশ ভালো। এটা তৈরি করার পর আমার মনে হলো না এটা তো ভালোই হয়েছে। হ্যাঁ, মানে বেশ সুন্দর। আর লিখেছিলে নিজে? হ্যাঁ হ্যাঁ, আর লেখাটাও তোমার লেখাটা সহজাতভাবে হ্যাঁ, আসতো? লেখাটা সহজাতভাবে আসতো, কিন্তু আমি ছোটবেলা থেকে প্রচুর ছড়া লিখতাম, একদম ছোট থেকে, মানে কেজি ফেজি থেকে। তাই? হ্যাঁ, আমি জানি না, মানে ওই সময় আমি চারপাশে যেটা দেখছি সেইটা দেখে সেই নিয়ে আমি 4 লাইনের কখনো 8 লাইনের এসব লিখতাম। আমার খুব ছোটবেলায় মনে আছে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তখন বাবরি মসজিদ ভাঙাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মানে আমাদের সমাজে। সেইটা নিয়ে আমি একটা খবর লিখেছিলাম, অ্যাজ ইফ একটা কেউ খবর পড়ছে। আচ্ছা, নমস্কার, আজকের বিশেষ পুরো খবর আর কি, কারণ ওই খবরটা আমি দেখতাম টিভিতে, হ্যাঁ 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 হ্যাঁ। দূরদর্শনে তখন খবর পড়া হতো। তো এই খবরটা লিখেছিলাম, সেই খবরটা দেখে সবাই খুব মানে চমকে গেছিল যে এরকম ছোটবেলায় এরকম একটা খবর লিখেছিস তুই। তখন খুবই ছোট, মানে 5 বছর বয়স। বুঝতে পেরেছি। ওই সময় থেকে ওই লেখালেখিটা আমি জানি না, আমার খুব সবসময় লেখাটা আমার খুব অর্গ্যানিক। মানে তুমি প্রচুর যে পড়ে, অনেকে হয় না প্রচুর না, পড়ে, সেরকম ব্যাপার না? একেবারেই প্রচুর পড়ে যে এটা আমার বেরোচ্ছে ওরকম নয়। মানে আমাকে যদি তুমি বলো এখন যে আমাকে তুমি 5টা গান লিখে দাও, আমি কিন্তু লিখতে পারবো না। আচ্ছা, মানে ওরকম ভাবে হবেই না আমার লেখা। মানে আমার লেখাটা যখন আমি নিজেই ফিল করব, ভেতর থেকে কিছু লেখা বেরোবে, সেইটা বেরোবে আর কি। আচ্ছা, মানে কিন্তু আমাকে যদি তুমি বলো এখন 10টা গান সুর করে দাও 5 মিনিটে, আমি করে দেবো। মানে সেই স্কিলটা আমার সহজাত, সুর করার স্কিলটা। তার ফলে লিরিসিস্ট যখন আমাকে কেউ বলে আমি একটু লজ্জাই পাই, এবং মানে আমি বলি যে না, আমি ওরকম লিরিসিস্ট নই যে হ্যাঁ যে লিখে দিতে বললেই আমি লিখে দিতে পারবো। আমার খুবই খুবই সহজাতভাবে অর্গ্যানিক্যালি বেরোবে মানে লেখাটা, নইলে আমার ঠিক হবে না লেখা, আমি লিখতে পারবো না, প্রচন্ড ভেবে হয়তো হবে না। না, ওই প্রেমে পরাবারণের ওই লাইনটা, তোমায় যত গল্প বলার ছিল সব পাপড়ি হয়ে গাছের পাশে ছবি, কি অপূর্ব লেখা, অপূর্ব অপূর্ব। হ্যাঁ, মানে আমি জানি না কি করে, ওই আমি সেটাই বলছি, মানে জানি না লেখাটা কোনো ফর্মুলা কোথা থেকেই বা আমার ইন্সপিরেশন আসে সেটা আমি জানি না, তবে আমার লেখাগুলো কিন্তু খুব বাস্তবধর্মী লেখা। এটা খুব রিলেট করতে পারে, মানে খুব সহজ ভাষায়। প্রচুর ভাবনা চিন্তা করা বা প্রচন্ড একটা খুব কঠিন কিছু লিখলাম সেটার পেছনে প্রচুর লেয়ার্স আছে, ওরকম নয়। আমার লেখাটা আমার মনে হয় যথেষ্ট স্ট্রেট। এখন যখন প্রচুর কাজ করো, তোমার কাছে মানে পর 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 প্রচুর কাজ, এই প্রেশারটা ভালো লাগে নাকি মানে মাঝে মধ্যে বার্ডেন মনে হয়? প্রচুর কাজ একদিকে ভালোই লাগে, যে কাজ আসছে, হ্যাঁ খুবই ভালো লাগে এবং খুবই ভাগ্যবান মনে হয় নিজেকে। কিন্তু কখনো কখনো কাজ বেশি হয়ে গেলে আমার মনে হয় যে অর্গ্যানিক ব্যাপারটা একটু কমে, কারণ কখনো কখনো কোনো কাজ খুব ফরমাইশি, যে আমাকে এই টাইমের মধ্যে আমাকে একটা এরকম গান তৈরি করে নিতে হবে। তো সেইটা যদি আমি অর্গ্যানিক্যালি তৈরি করতে পারি তাহলে সেটা কাজের কোয়ালিটিটা খুবই ভালো হয়। অনেক সময় সেই সময়ই থাকে না। আমাকে এখন একটা প্রচন্ড দুঃখের গান বানাতে বলা হলো, তো আমি কি তখন গালে হাত দিয়ে বসে থাকবো যে আগামী
এক সপ্তাহে আমি কোন দিন দুঃখ পাবো, এই দিন আমি গানটা তৈরি করব, ওই সময়টা এটা থাকে না। হয় না, হ্যাঁ। কারণ আমাকে হয়তো দুদিনেই গানটা ডেলিভার করতে হবে, তো তখন আমাকে একটা ছদ্ম দুঃখের জোনে এবার সেইটা কতটা বিলিভেবল আমি করে তুলতে পারি মানুষের কাছে, সেইটা হচ্ছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে কখনো কখনো তখন স্ট্রাকচার চলে আসে, একটা স্ট্রাকচার আসে না, আমি কখনোই স্ট্রাকচার মেনে কিছু করি না, আমার ইয়েতে কোনো স্ট্রাকচারই নেই, কোনো পার্টিকুলার স্ট্রাকচার আমি মেনটেন করি না, করতে পছন্দও করি না। অনেকে খুব ক্যালকুলেট করে আমি দেখেছি, মানে কথাও বলে অনেকে যে ক্যালকুলেটিভ কম্পোজিশন, যে একটা এরকম ভার্স থাকবে, তারপরে ব্রিজ থাকবে, তারপর কোরাস থাকবে, এই যে ফর্মুলা বা একটা ফরম্যাট, ওই ফরম্যাটে কিন্তু আমার কম্পোজিশন গুলো হয় না। আমার কম্পোজিশনে কোনো, খুবই কম কম্পোজিশনে দেখবে কোনো হুক লাইন আছে, যে হুক লাইন বেসড কম্পোজিশনের একটা চাহিদা থাকে, তো যে একটা হুক লাইন থাকতে হবে, যে যেই লাইনটা বারবার ফিরে ফিরে আসবে। কিন্তু আমার কম্পোজিশনে তুমি প্রেমে পড়া বারণ বলো, জিয়া তুই ছাড়া বলো, মন কেমনের জন্মদিন বলো, কোনোটাতে কোনো হুক, জিয়া তুই ছাড়াতে তাও বা বলবো হুক লাগে না, লাগে না। হুক লাইন মানে আমি ওটা বলছি না, হুক লাইন যে কোরাস যেটাকে বলে ইংলিশে, মানে বিদেশি ভাষায়, যে ভার্স, ব্রিজ, কোরাস, মানে যেমন ও তোমার তো গানটা শুরুই হচ্ছে লাগে না থেকে বোধহয়, না? হ্যাঁ, ওকে, তো কোনো আলাদা আচ্ছা কোরাস আচ্ছা লাইন নেই, আচ্ছা, হ্যাঁ, যেটা হ্যাঁ, হুক লাইন হ্যাঁ, আমার কোনো কম্পোজিশনেই, মানে খুবই কম কম্পোজিশন, আচ্ছা, তো তার ফলে আমার স্ট্রাকচারও কিছু থাকে না, মানে আমার যেটা ওই অর্গানিক্যালি যেটা আসছে, জিয়া তুই ছাড়া তো আমি বলবো মানে আমার জীবনে, মানে আমার কেরিয়ারে বানানো দ্রুততম গান। আচ্ছা, মানে এত কম সময়ের মধ্যে বানিয়েছি গানগুলো, এই 4টে গান এই ছবির। তো তখন আমি জাস্ট, মানে আমি বসেছি গানটা নিয়ে, মানে এরকম একটা জোনে আমাকে যে ব্রিফ দেওয়া হয়েছিল, যে একটা ক্যারেক্টার, সে সেমি ক্লাসিক্যাল গান মানে ক্লাসিক্যাল, মানে পণ্ডিত মানুষ টাইপের, তিনি গান শেখাচ্ছেন একজনকে, তার স্টুডেন্টকে, সেই ছাত্রীর সাথেই তার প্রেম হয়। আচ্ছা, তো সেই গানটা একটা সেমি ক্লাসিক্যাল টাইপের গান হবে। তো এই জোনটা আমি যখন ভেবে আমি একটা জিনিস তৈরি করতে বসেছি, প্রথম শুট যেটা এসছে সেটাই এই শুটটা। আচ্ছা, হ্যাঁ, মানে ওটাতে আর দ্বিতীয়বার কোনো চেঞ্জও করতে হয়নি, একবারই ওই শুটটা এসছে। অনেক সময় সুর অনেক চেঞ্জ করতে হয়, এডিট করতে হয়, বা একটা এই লাইনটা ভালো লাগছে না, যেমন প্রেমে পড়া বারণের সময় আমি যে, মানে প্রেমে পড়া বারণ গানটা প্রথমে লেখা, আচ্ছা, কিন্তু লেখার পর একটা সুর করেছিলাম তখনই ওই সময়, কিন্তু সেই সুরটা খুবই খারাপ, জঘন্য আর কি, সেই সুরটা পুরোটাই ফেলে দিই আমি। শোনানো যাবে না, শোনানো যাবে না, এত খারাপ। তো ওই তারপরে আমি প্রেমে পড়া বারণের সুরটা একদম নতুন করে তৈরি করি, কিন্তু জিয়া তুই ছাড়াটা একেবারে অর্গানিক, পুরোপুরি, মানে মানে একদম ফার্স্ট টাইম আর কি। মন কেমনের জন্মদিনও সুরটা একবারই এসছে, একবারই। তোমার বোধহয় ওইটা বলেছিলে যে একটা কোনো ইয়ে আগে তৈরি করা ছিল, সেটার সাথে পরে মন কেমনের জন্মদিনের বেসিক্যালি যে এই যে পুরো মুখড়াটা তৈরি করা ছিল, আর মানে মুখড়া অনুযায়ী দুটো, একটা স্ট্যান্জা লেখাও ছিল, আচ্ছা, যেটা হচ্ছে সেই মেঘবালিকার গল্প থেকে, এইটুকুই লেখা ছিল। আচ্ছা, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, হ্যাঁ, পুরোটা পাতা ভরা শব্দ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টুকরোরা কাল বৈশাখের মতো মুখচোরা, সব ভিজে যাক শুধু বেঁচে থাকো ওই মান, এইটুকু লেখা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইবার এইটুকু লেখা ছিল, আর এই সুরটা আলাদা করেছিল, মানে দুটো ব্লেন্ড করা হয়নি, সুরটা আলাদা করে রেকর্ড করে রেখেছিলাম, আর এই লেখাটা ছিল। তো তারপর যখন তুমি আমাকে গানটা বানাতে বললে, তখন আমি খুঁজছিলাম আমার রেকর্ডেড সুরের। আমি তোমাকে বলিনি যে এটা কি তোমার হয়েছে যে এই প্রেমে পড়া বারণ এবং মন কেমনের জন্মদিন দুটোই 7 মাত্রার গান, এগুলো হিট হওয়ার পরে কি তোমার কাছে বেশি 7 মাত্রার গানের রিকোয়েস্ট এসেছে? রিকোয়েস্ট এসছে 7 মাত্রার গানের ওরকম নয়, কিন্তু লোকে তো বলেছে যে আমি 7 মাত্রার গানই শুধু বানাতে পারি, এরকম অনেকে বলেছে যে তোমার 7 মাত্রার গানগুলোই শুধু কারণ আমি পরে দেখেছি আমার প্রচুর 7 মাত্রার গান হয়ে গেছে, তো আমি ওই জন্য 7 মাত্রার গান বানানো একটু বন্ধ রাখতে চেয়েছি। জিয়া তুই ছাড়া যেমন, তো থ্যাঙ্কফুলি জিয়া তুই ছাড়া হিট হয়েছে, না হলে লোকে বলতো যে না। তো 7 মাত্রার গান ওরকম ভেবে তো বানাইনি কখনো। না, আমি বলিও নি যে, আমি শুধু আমি শুধু বলেছিলাম ওই রকম যেন ফিলটা থাকে, প্রেমে পড়া বারণের মতো একটা ফিলের একটা এত সুন্দর একটা গান, ওরকম একটা গান আমাকে দিও। তো আমি সুরগুলো খুঁজছিলাম আমার ইয়েতে, রেকর্ডারে, যে কি আছে ভালো সুর, তখন এই এটা মোটামুটি ভালোই সুরটা। তখন আমি দেখছিলাম যে কোনো এক্সিস্টিং লিরিক্স কি এটাতে ফিট করে, আমি যেগুলো লিখে রেখেছি তার মধ্যে দেখলাম এই সেই মেঘবালিকার গল্প হোকটা একদম হুবহু ফিট হয়ে গেল ওই মিটারটাতে, খুব কোইন্সিডেন্টাল। মানে এগুলো মনে যখন কিছু জিনিস হয়, কিছু এনার্জি এমন ভাবে কানেক্টেড হতে থাকে,
আমি দেখলাম ওইটার সাথে ওটা একদম অদ্ভুতভাবে লিঙ্কড হয়ে গেল। তো সেই মেঘবালিকার গল্প থেকেই কিন্তু গানটা তখন ছিল শুরু। আচ্ছা, যে গানটার নাম হবে সেই মেঘবালিকার গল্প হোক বা এরকম কিছু একটা। তো সেই মেঘবালিকার গল্প হোক ওইটা হলো। তারপরে তখন আমি ভাবলাম যে না, এই তোমার সিঙ্গেলটার জন্য এই গানটা নিয়েই কাজ করি। তো এবার তো এটা তো এরকম একটা জাস্ট মুখটা তৈরি হয়ে রয়েছে, এবার এটার আগে পরে তো কিছু তো হবেই। তো কিছুই হচ্ছে না। তারপর তো প্রায় মাসখানেক পরে হঠাৎ করে ওই তারারারা তারারারা তারারারা, খুব দেরি তো, মানে খুব বেশি দেরি করে তো তুমি আমাকে না, খুব বেশি দেরি না, কিন্তু একটু মানে একেবারে পরের দিন বা ওরকম না, একেবারে পরের দিন না, কিন্তু কয়েক সপ্তাহ লেগেছিল। কারণ আমার মনে আছে ওটা এপ্রিল মাস ছিল বা মার্চ মাস ছিল, মার্চই হবে মার্চে তুমি যখন মেসেজটা করেছিলে, আর গানটা রেকর্ড হয়েছিল মে এর এন্ড বা কিছু। পরের বছর রেকর্ড করিনি না, ওই বছর তুমি প্রথমে সেই বম্বেতে গিয়ে আমার একটা প্রোগ্রাম ছিল, বম্বেতে গিয়ে একবার রেকর্ড করেছি, গানটা দুবার রেকর্ড করেছি। ওই স্টুডিওটা ভালো ছিল না, স্টুডিওটা খুব ওটা ভালো ছিল না। তো ওইটাও মে এর এন্ড বা জুন কিছু একটা ছিল। তার মে মাসের মধ্যে আমি ওটা ক্র্যাক করি, মাসখানেক লেগেছিল আর কি। তো ওই অন্তরাটা ওয়াশরুমে বসে বসে আমি বানাই। ওয়াশরুমে বসে কি বেশি ভাবনা আসে গান নিয়ে? না, এখন আসে না, আগে আসতো। এখন ফোন নিয়ে যাই। এখন ফোনটা কি সময় নিয়ে যায়, মানে নিয়ে ফোন তো নিয়েই না, অফকোর্স ফোন একটা বড় ডিস্ট্রাকশন। এই ফোনের ডিস্ট্রাকশনটা থেকে নিজেকে কি করে আটকাও? আটকানো সম্ভব নয়, একেবারেই আটকানো সম্ভব নয়। প্রেজ করলে, লোকে প্রেজ করলে শুনতে খুব ভালো লাগে না? সেই প্রেজটা না, লোকের প্রশংসাটা আজকাল খুব কনফিউজিং। আমার এটা মনে হয় যে লোকে সবকিছুতেই ভালো বলে, কিন্তু এই ভালোটা মানে সে এটাতেও ভালো বলছে, সে এটাতেও ভালো বলছে, সে এটাতেও ভালো বলছে, কিন্তু আমি দেখছি যে এই তিনটের কোয়ালিটি আমার কাছে সেম নয়। এবার এই যে অসাধারণ, অপূর্ব, হ্যাঁ, এই যে এই বিশেষণগুলো, এইগুলোকে আমি এখন আর খুব একটা অত সিরিয়াসলি নিই না। বা অত্যন্ত খারাপ কেউ যদি বলে, সেটাকেও আমি সিরিয়াসলি নিই না। কারণ না, কেউ খারাপ বললে তো ডেফিনেটলি গায়ে লাগে। আমার লাগে না। আমার ভালোতেও আমার প্রচন্ড আনন্দিত হয়ে পড়ি না, আর খারাপ বললেও খুব কষ্ট পেয়ে আমি বিচলিত হয়ে পড়ি না। কারণ আমার মনে হয় যে এই যে মাপকাঠিটা এখন একটু গুলিয়ে গেছে। কিছু মানুষ কিছু এজেন্ডা নিয়ে ভালো বলে বা খারাপ বলে, সেটাও বুঝতে পারি, কিন্তু আমি বলছি তাছাড়া সাধারণ অডিয়েন্স যখন কিছু বলে খুবই ভালো লাগে, ভালো শুনতে কার না ভালো লাগে, কিন্তু আমি বলছি যে ভালো শুনে প্রচন্ড আনন্দে আত্মহারা হয়ে পড়ি না। কারণ তার নিচেই হয়তো একজন কেউ লিখেছে অত্যন্ত অখাদ্য গান, তাহলে আমি বুঝতে পারি না যে মানে এটা কি আসলে। আমার অডিয়েন্সের কাছে এটা সবসময় জানতে ইচ্ছা করে যে তার কি ভালো লেগেছে গানটাতে বা কি ভালো লাগেনি, কোন একটা স্পেশাল জায়গা যেটা। হ্যাঁ, অনেকে কিন্তু বলে যে এই গানটার এইটা খুব সুন্দর। আমার যেমন মন কেমন হয় যে বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই, মানে গানটা এত সুন্দর, মানে কোথাও একটা খোঁচা দিয়ে যায়। হ্যাঁ, মানে ওই কোন জায়গাটা ভালো লাগছে সেটা কিন্তু আমরা অনেক সময় নিজেরা জানি না। এটা আমি দেখেছি, মানে এটা আমি নিজেও অ্যাজ অ্যান অডিয়েন্স যখন আমি নিজেকে বিচার করতে বসি বা মানে ভাবি, তখন আমার মনে হয় যে আমাদের অনেক সময় একটা কিছু ভালো লাগছে, কিন্তু আমরা সেটা বলতে পারছি না যে কেন ভালো লাগছে। এটা সবসময় যে বলতে পারতে হবে সেটারও কোনো মানে নেই। আমার ওভারঅল জিনিসটা ভালো লাগছে, মানে কেন ভালো লাগছে সবসময় কারণ থাকেও না। তো এইটা আমার মনে হয় যে ওই জন্য প্রশংসা, নিন্দা, এগুলোকে আমি জাস্ট সিরিয়াসলি নিই। আচ্ছা, আরেকটা কথা বলো, সেটা হচ্ছে যে নর্মালি আমরা দেখি বাংলা ইন্ডাস্ট্রিতে ওয়েল সেটেলড হয়ে বা বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু কাজ করে তারপরে প্রবণতা থাকে মুম্বাইয়ে শিফট করার। তোমার ক্ষেত্রে অলমোস্ট উল্টো। তুমি মুম্বাইয়ে অত, মানে তুমি তো অনুরাগ বাসুর সাথে কাজ করেছিলে বা জিঙ্গলেও কিছু কাজ শুরু করেছিলে, তুমি কলকাতায় চলে এলে কেন? কলকাতায় চলে এলাম ঠিক নয়, মানে আমি ওখানে আছে, দুটো শহরেই থাকছি। আমি বম্বের মানে দুটো হিন্দি ছবি করলাম রিসেন্টলি। আমার পুরো মিউজিকের জার্নিটা কিন্তু বম্বেতেই শুরু। তো তার ফলে অফকোর্স বম্বে থেকেই আমার পুরো সমস্ত পরিচিতি, আমার ফ্রেন্ড সার্কেল, মিউজিক ইন্ডাস্ট্রির ফ্রেন্ড সার্কেল সবই বম্বেতে থাকতে থাকতেই আমার মনে হতো যে যেহেতু বাঙালি, বাংলা ভাষাটা এত পছন্দের, তো বাংলা ভাষায় কাজ করতে খুবই চাইতাম আমি, কিন্তু আমার কোনো অপরচুনিটি ছিল না, কাউকে চিনিও না, কিছু বুঝতেই পারতাম না যে কিভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়। তারপরে যখন আমার শিলদার সাথে আলাপ হলো, শিলাদিত্যদার সাথে, তখন আমি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট জিঙ্গল করছি, প্রচুর কাজ করছি, আমি টেলিভিশন প্রচুর করতাম ওই সময়। হ্যাঁ, আমি অনুরাগদার সাথে কাজ করে ফেলেছি তখন অলরেডি। হ্যাঁ, তো আমি বম্বেতে কাজ করছি। তখন আমার শিলদার সাথে আলাপ হওয়ার পরে ওই
সোয়েটার নিয়ে কাজ করা শুরু হলো। সোয়েটারের গানের জন্য তোমাকে বোধহয় 100 টাকা দিয়ে বুক করা হয়েছে। আদুরে সোয়েটারের দিন না, আদুরে দিন গানটা অসাধারণ একটা গান। সোয়েটারের জন্য লক হওয়া গান, এবং সেই গানটার জন্য সোয়েটারের প্রযোজকদের মধ্যে একজন আমাকে গানটা শুনে রিপিট মোডে গানটা শুনতে চেয়েছিলেন, এবং তারপর পকেট থেকে 100 টাকা বার করে বলেছিলেন যে এটা তুমি রাখো, আমার কাছে এখন 1 লক্ষ টাকা থাকলে আমি 1 লক্ষ টাকা দিয়ে গানটা বুক করতাম, এই গানটা আমাদের ছবিতে যাবে। সোয়েটার করার সময়ও আমার ধারণা ছিল না যে এরপরে আমি হয়তো মানে আরো প্রচুর বাংলা ছবি করবো। আচ্ছা। কোনো আইডিয়াই, আমার কোনো কিছু ধারণাই ছিল না বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে। সো এটার পর হৃৎপিণ্ডের কাজ হলো। হৃৎপিণ্ডের কাজ হয়ে যাওয়ার পরে এটা 2019-এ আমার কাছে আর কোনো বাংলা ছবি এলো না, আচ্ছা, শুধুমাত্র হৃৎপিণ্ডের কাজই করলাম। তারপরে প্যারালালি তখন আবার বছর 20 পরে ছবির নিয়ে কাজ চলছে। সেটা অনেক আগে থেকেই চলছিল, মানে সোয়েটার আর আবার বছর 20 পরের কাজ একসাথে চলছে। আচ্ছা, আবার বছর 20 পরে ছবির একটা গান রেকর্ড করতে 2020 মার্চের ফার্স্ট উইকে আমি কলকাতায় এলাম, রূপঙ্করদার গলায় ছবির টাইটেল ট্র্যাক। সেই গানটা রেকর্ড করে আমার মার্চের 29 তারিখ আবার বোম্বেতে ফিরে যাওয়ার কথা, ফিরে আবার বাকি কাজ হবে। তারপর আবার এপ্রিলে আসবো, কারণ এপ্রিলের হৃৎপিণ্ড রিলিজ 24 এপ্রিল রিলিজ ডেট ছিল। তো এই যে মার্চের ফার্স্ট উইকে আমি কলকাতায় এলাম, ওই যে কলকাতা আটকে গেলাম, তারপর কোভিড এবং বাকিটা ইতিহাস। তখন অনেকে জানতেও পারলো, তার আগে লোকের ধারণা ছিল রণজয় তো বোম্বেতে থাকে, সোয়েটারে মিউজিক করেছে ঠিকই, কিন্তু এই ছেলেটা বোম্বেতে থাকে, কলকাতাতে থাকেই না। তো তার ফলে হয়তো অনেকে আমাকে অ্যাপ্রোচও করতেন না। তো যবে থেকে লোকজন জানতে পারলো যে আমি কলকাতায় আছি, তখন থেকে আমার কাছে কলকাতার ছবির কাজ আসা শুরু হলো। তাও 2020-তে যেই কাজগুলো মানে এসেছিল, সেগুলো খুব একটা 2020-তে রিলিজ হয়নি, সবই ওই 21 বা 22-এ মোস্টলি। 21টাও কিছু রিলিজ হয়নি তেমন। তো ওই মাঝের 2 বছর জাস্ট নেই, মানে 19-এর পরে আর কি 22 ডিরেক্টলি, 20-21-এ তো কোনো কাজই হয়নি, বেশ কিছু না। হ্যাঁ। তো আমার মনে হলো যে বাংলায় কিছু গান তৈরি করে বাংলা ভাষায় আমি আনন্দ পাচ্ছি, মানে নিজের ভাষায় গান তৈরি হচ্ছে, সেটা নিয়ে কাজ হচ্ছে। তার আগে আমি তো হিন্দি গান তৈরি করছি হিন্দি ভাষায়, আর হিন্দি ভাষায় তো আমি নিজে লিখি না, অন্য লিরিসিস্ট আছেন তারা লেখেন। বাংলা গানটাকে অনেক সহজাতভাবে আসে। আর হিন্দি সুর কি বাংলা সুরের থেকে, মানে হিন্দি গানের সুর আর বাংলা গানের সুর কি একটু আলাদা হয়? আলাদা হয় সুর বলবো না, কিন্তু হ্যাঁ, মানে হিন্দি কথার যে ফোনেটিক্স আর বাংলা কথার ফোনেটিক্যালি তো আলাদা। তো কিছু একটা সুর ধরো, সেই সুরে একটা বাংলা শব্দ বলতে যতটা কমফোর্টেবল, সেই সুরে ওই হিন্দি শব্দটা পার্টিকুলারলি অতটা কমফোর্টেবল বসছে না বা বসবে না, এটা তো স্বাভাবিক। প্রেমে পড়া বারণের যদি তোমাকে হিন্দি ভার্সন করতে বলা হয়, কি মনে হয় যাবে? বা মন কেমনের জন্মদিন, জিয়া তুই ছাড়া তো অর্ধেক হিন্দি, লাগে না জিয়া তুই ছাড়া? যাবে, কিন্তু এক্স্যাক্ট মানেটা কিন্তু হয়তো কনভে করা যাবে না হিন্দিতে। প্রেমে পড়া বারণ ফ্রেজটার যে মজাটা, সেইটা হিন্দিতে ওই মজাটা ওই এক্স্যাক্ট ট্রান্সলেশনে বা এক্স্যাক্ট ভাবটা বলা যাবে না। হিন্দিতে আবার হিন্দির মতো করে কিছু একটা মজাদার ফ্রেজ হতে পারে, সেটা হয়তো বাংলাতে হবে না। তুমি এমনি ইন্ডিপেন্ডেন্ট আর কোনো করেছো? ইন্ডিপেন্ডেন্ট অন্য কারোর জন্য এখন কয়েকজনের জন্য বানাচ্ছি। আচ্ছা। মাঝখানে আরো অনেকের জন্য বানানোর কথা হয়েছিল, সেগুলো আর হয়নি নানা কারণে। আর আমার নিজের ইন্ডিপেন্ডেন্ট বেশ কিছু করেছি, কিন্তু হ্যাঁ, মানে ইন্ডিপেন্ডেন্ট গুলো কম করা হয় ওই মানে সময়ের অভাবে। কিন্তু আমি বলবো যে আমি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক খুবই করতে চাই সিরিয়াসলি, কারণ ওখানে ওই স্বাধীনতাটাও তো পাওয়া যায়। ওখানে তো আমাদের কোনো বেঁধে দেওয়া হয় না যে এটাই করতে হবে বা একে দিয়েই গাওয়াতে হবে বা এরকম কিছু। সেই প্রেশারটা কি থাকে যে একে দিয়েই গাওয়াতে হবে? অনেক সময় থাকে, যে প্রেশার বলবো না, অনেকের অনেক আবদার থাকে আর কি। অনেকে বলেন যে এটা একে দিয়ে গাওয়ালে ভালো হয় বা এটা একে দিয়ে গাওয়ালে ভালো হয়। তো সেইটা অনেক সময় থাকে, অনেক সময় থাকেও না, মানে সময় যে থাকে সেটা নয়। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছবিতে তো কোনো কিছুই থাকে না। ইন্ডিপেন্ডেন্ট ছবি বলছি, ইন্ডিপেন্ডেন্টলি যেটা আমি করছি সেটা তো পুরোটা আমার চয়েস, আমি আমার জন্য করছি বা অন্য কারোর জন্য যখন করছি। তো অনেকটাই স্বাধীনভাবে কাজ করা যায়। ছবিতে তো ছবির স্ক্রিপ্ট আছে, ছবির একটা সিচুয়েশন আছে, নায়ক নায়িকা আছে, বা কোন সিচুয়েশনে, সবকিছুর উপর ডিপেন্ড করে আর কি সেটা। আচ্ছা, মা তোমার কাছে একটা গান শুনতে চেয়েছে, আবদার করেছে, মনে পড়ে আজ, একটা নজরুল গীতি। বাবা, এটা
খুবই কঠিন গান, আমার অত্যন্ত পছন্দের একটা গান। মনে পড়ে আজ, মনে পড়ে আজ, সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায়ে রহিম এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে আজ সেই সে বিদায় ক্ষণে, শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা মনে পড়ে আজ। খুব সুন্দর, তুমি খুব ভালো গাও, মানে সুরকার হিসেবে এটা সিঙ্গারদের জন্য খুব সুবিধে হয় যে এক্স্যাক্ট যে সুরটা মানে ওটা বুঝতে সুবিধে হয়, মানে অনেক সময় সবাই তো অত ভালো গায় না। মানে আমি গেয়ে রাখি হুম, যেটা হুম। কম্পোজিশনটা গেয়ে রাখি, সেটা সবসময় ওটা ক্লিয়ার থাকে আর ক্লিয়ারলি গাওয়া থাকে। তোমার তো অনেক কাজ করে ফেলেছো, ইনফ্যাক্ট তুমি যেটা বললে যে 2020 থেকে 2022 অব্দি সেই অর্থে মানে কোনো সিনেমার কাজ করনি, তো তারপর কাজটা কি নিজে থেকে বাড়তে শুরু করলো নাকি কোথাও মানে কিভাবে বাড়তে শুরু করলো? কাজটা আমার মনে হয় যখন মানুষের কাছে গানগুলো বেশি করে পৌঁছাতে শুরু করলো, তখন কাজগুলো আমার কাছে আসা শুরু হলো। আমি যে নিজে প্রচুর লোককে যোগাযোগ করে বলেছি সেটা নয়, আমার ওই স্কিলটা ওটা নেই একেবারেই। কিন্তু আমার মনে হয় যে কাজ যদি কারোর ভালো হয়, মানুষ তার সাথে তো কাজ করতে চাইবেন, এটা তো একটা মানে একদমই তাই। স্বাভাবিক ব্যাপার। হুম, হুম। সেটাই হয়েছে। এবং আহ, আমার কাজগুলো যখন মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছেছে, তারপর দেখেছি কাজগুলো এসেছে আমার কাছে, আরো বেশি বেশি করে কাজ এসেছে। এবং সেটা ওই লকডাউনের সময় থাকাটাও আমার আমার মনে হয়েছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমি মানে ফিজিক্যালি প্রেজেন্ট আছি এই শহরে। এটা যবে থেকে লোকে জানতে পেরেছে, কারণ কাজ স্বাভাবিক না, মানে যেই মানুষটা এক্সিস্ট করে না এখানে ফিজিক্যালি, তার সাথে কমিউনিকেট করাও মুশকিল। তো সেটা তো স্বাভাবিক, আমার সামনে যদি কেউ থাকে, আমি তার সাথে যতটা সহজে কাজ করতে চাইবো, আমার থেকে অনেকটা দূরে যে থাকে তার সাথে আমি একটু স্বাভাবিকভাবে কম অসুবিধাই কাজ করতে হবে। চাইবো। কখনো কোনো কম্পোজিশন রিজেক্ট হয়েছে, মানে তুমি ধরো করে দিলে? প্রচুর কম্পোজিশন রিজেক্ট হয়েছে, আচ্ছা, মানে অ্যাকসেপ্টেড কম্পোজিশনের চেয়ে রিজেক্টেড কম্পোজিশন অনেক বেশি। মানে না তোমার ক্ষেত্রে বলছি না, তুমি ধরো করে দিয়েছো, হুম। হ্যাঁ, দেবুদার কাছে শুনছিলাম জাগো মোহন প্রীতম, এটা বোধহয় 16 নাম্বার গান সলিল চৌধুরীর, মানে ওই ইয়েতে। হ্যাঁ, মানে প্রচুর কম্পোজিশন রিজেক্ট হয়েছে, তারপরে হয়তো একটা গানে অ্যাকসেপ্টেড হয়েছে। আচ্ছা, রিজেকশন তো আমাদের প্রফেশনের পার্ট অ্যান্ড পার্সেল, মানে রোজ প্রতি মুহূর্তে, এবং আমার মনে হয় সবাইকেই ফেস করতে, মানে ছোট লেভেল থেকে মাঝারি লেভেল থেকে বড় লেভেল, সবাইকেই রিজেকশন ফেস করতে। আর কখনো মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে কোনো কাজ থেকে পলিটিক্স করে বাদ দিয়ে দেওয়া হলো? দেখো, পলিটিক্স কিনা জানি না, কিন্তু একটা সবাই সবার নিজের কমফোর্ট জোনে কাজ করে। আমার মনে হয়েছে যে কিছু কাজে আমি মানে প্রথমে প্রাথমিকভাবে আমার সাথে যোগাযোগ করা হওয়ার পরেও হঠাৎ করে আমি তারপর দেখলাম আমি বাদ চলে গেলাম, কিন্তু আমি জানি না কি কারণে আমি বাদ চলে গেলাম। মানে তুমি কাজটা ডেলিভার মানে শুটটা আমি একটা স্ক্র্যাচ স্ক্র্যাচ পাঠিয়েছি, এরকম অনেক বড় বড় ছবি, আমি নাম বলছি না, কিন্তু সেই ছবির কাজগুলো সব আমার কাছেই এসেছিল প্রথমে। ওকে, এবং তারপরে আমি স্ক্র্যাচ পাঠালাম, স্ক্র্যাচ পাঠানোর পরেও অনেকগুলো স্ক্র্যাচ বানিয়েছি, মানে এরম না যে একটা গান পাঠিয়েছি, অনেকগুলো গান বানানোর পরে পাঠানোর পরেও সেই কাজগুলো দেখলাম অন্য কেউ করেছে। তো এইটা তো হয়েইছে, অফকোর্স হয়েছে। এটা কি কিভাবে নাও, মানে এটাকে সত্যি আমি প্রথম ভাবি দিকে না। তো ডেফিনেটলি হ্যাঁ, একটু প্রথম কষ্ট দিকে হতো। একটু মানে ব্যাপারটার সাথে অ্যাকাস্টমড হতে একটু অসুবিধা হতো, যে এটা মানে মানুষ তো একটা ভদ্রতাবশত তো বলে যে না ভাই, তোমার সাথে আমি এই কাজটা করছি না, মানে সেটা জানাইনি। সেই জানানোর সৌজন্যটুকু অনেকের থাকে না। তো সেটা আমি এখন ধরেই নিয়েছি যে এর সেই সৌজন্যটা নেই, মানে এখন সবার ক্ষেত্রে ওটা আমি ধরে নিই যে এ আমায় কিছু জানাবে না যদি কাজ না করে, সুতরাং আমি আর ব্যথিত হই না কিছু, খুব সহজভাবে নিতে শিখে গেছি। আচ্ছা,
অরিজিৎ সিং এর সাথে কাজ করার অভিজ্ঞতা বলো, মানে তুমি কি সামনে থেকে রেকর্ড করিয়েছো নাকি গান পাঠিয়ে দিয়েছিলে ডাব না, করে? অরিজিৎ তো জিয়াগঞ্জ থেকেই রেকর্ড করে পাঠিয়েছিল। আচ্ছা। অভিজ্ঞতা তো মানে খুবই ভালো, কিছু বলার নেই। অরিজিতের সাথে কাজ করাটার মধ্যে স্ট্রেস হয়েছিল কারণ আমরা অরিজিৎকে গানটা পাঠিয়ে রেখেছিলাম 1 বছর আগে, মানে 2022-এ। তো তারপর গানটা 2022-এ? হ্যাঁ, গানটা আমরা পাঠিয়ে রেখেছিলাম। তো তারপরে অরিজিৎ প্রচন্ড ব্যস্ত থাকে। প্রচন্ড ব্যস্ত। সেই নিয়ে আর কি আমি পরমদা ডিসকাস করতাম যে গানটা মানে কি হবে, মানে খুবই চিন্তায় থাকতাম যে গানটা হচ্ছে না। তারপর অরিজিৎকে অনেক সময় পাওয়া যেত না ফোনে বা মেসেজে। তো তারপরে এই করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তারপর লাস্টে খুব টেনশন হয়ে গেছিল আমাদের যে আদৌ কি গানটা অরিজিৎ গাইবে। মানে আমি পরমদাকে বললাম মানে এই গানটা মনে হচ্ছে না হবে, আর এটা খুব ডেডলাইন চলে এসছে, একদম ডেডলাইন একদমই কাছে। তো তারপরে অরিজিৎ যেটা পাঠালো তখন আর মানে সেইটা শুনে জিয়া তুই ছাড়াটা যখন অরিজিৎ গেয়ে পাঠিয়েছে আমাকে, তো রাত্রেবেলা একদিন অরিজিৎ প্রায় 2:30 নাগাদ ফোন করেছে, 2:30-3:30 নাগাদ, যে গানটা পাঠিয়েছি এবার শুনে তুমি বলো। হ্যাঁ, তার আগে অবধি প্রচন্ড টেনশনের মধ্যে যে গানটা আদৌ অরিজিৎ গাইবে কিনা, কারণ আমাদের এবার সাবমিশন মাস্টার সাবমিট করতে হবে, বাকি সব হয়ে রয়েছে। তো তারপরে অরিজিৎ যেটা পাঠালো, আমি তখন বোম্বেতে, 2023-এর ওই গত বছরই মানে জুন মাস না। তো তখন সেটা শুনে আমি পুরো মানে মানে ছিটকে গেছি আর কি, যে জিয়া তুই ছাড়াটা যখন ওরমভাবে গিয়েছে, তো তখন আর কিছু, তখন ও আমায় বলছে মানে মানে কি বলো চেঞ্জ ফেঞ্জ করতে হবে। আমি বললাম কোনো চেঞ্জই নেই, হ্যাঁ তুমি যেটা গিয়েছো এটার পর আর কোনো চেঞ্জ হতে পারে না। তো দুর্দান্ত, মানে অরিজিতের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও এতটা মিউজিক্যালি কমপ্লিট, হ্যাঁ বেশি কিছু বলেও দিতে হয় না। হ্যাঁ, মানে ও মিউজিক্যালি ইন্টেলিজেন্ট তো বটেই, ওর যে অ্যাজ এ মিউজিশিয়ান ও এতটা কমপ্লিট যে ও খুব সহজে বুঝে নিতে পারে যে এই গানটাতে কি ডিমান্ড করা হচ্ছে। আমি ওর সাথে কথা বলে আমরা ডিসকাস করেছি এরকম, কিন্তু আর ও গানগুলো নিজে প্রচন্ড ভালোবেসেছে। মানে প্রথমবার শুনেই আমার পরমদা বলেছিল যে অরিজিৎ কিন্তু জানি না গানগুলো গাইবে কিনা, তো আমি ওকে পাঠিয়েছি, দেখি কি বলে। ও তো গান পছন্দ না হলে গান গায়। তো অরিজিৎ পরমদাকে মানে গানগুলো শুনেই পরমদাকে মেসেজ করেছিল গানগুলো দুর্দান্ত, আমি গাইবে। তো তখন আমায় পরমদা ফোন করলো, বললো যে অরিজিৎ তোর সাথে কথা বলতে চায়, তুই একবার ফোন করিস অরিজিৎকে। এটা ওই 2022-এ, তখন আমি গোয়াতে ছিল, বেড়াতে গেছিলাম তখন। তারপর আমি অরিজিতের সাথে কথা বললাম, অরিজিৎ প্রচন্ড প্রশংসা করলো, গানগুলো করলো, তুমি একটু টাইম দাও, 1 মাসের মধ্যে আমি গানগুলো গেয়ে দেবো, কিন্তু খুব চাপের মধ্যে আছে। এলাম না কোনো চাপ নেই, তুমি টাইম নাও। তো ও এত পছন্দ করেছে গানগুলো, তারপর লাস্টেও গানগুলো মানে দেরিতে ডেলিভার করার প্রসঙ্গে আর কি নিজেই বলেছে না অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু আমি চাইছিলাম আর কি যে একটা স্পেসে আর কি গানগুলো সময় নিয়ে, তোমার কম্পোজিশনগুলো এত সুন্দর যে আমি ওই সময়টাই পাচ্ছিলাম না মাঝে, এত ওর ব্যস্ততা থাকে, টুন করে, এত গানের চাপ থাকে ওর। তো সেটা স্বাভাবিক, মানে সেটা কোনো অসুবিধা নেই সেটাতে। তারপর যদি এইরকম মানে ডেলিভারি হয়, কিছু বলার থাকে না। এবং মানে ওর অ্যাজ এ মিউজিশিয়ান আমি ওকে খুবই রেসপেক্ট করি, কারণ শুধু সিঙ্গার নয়, মানে একজন গান যিনি গাইছেন তার কিন্তু একটা কমপ্লিটনেস থাকা উচিত, যে তবেই তার গানটার মধ্যে ওই কমপ্লিটনেসের প্রভাবটা পড়ে। এবং ওর মধ্যে ওই কমপ্লিটনেসটা আছে বলেই ও কিন্তু আজকে এই জায়গাতে। এবং আমার পার্সোনালি যেটা মনে হয়, অরিজিৎ সিংকে মানুষ শুধুমাত্র সিঙ্গার অরিজিৎ হিসেবে ভালোবাসে না, এমন একটা কি ঈশ্বরের জায়গায় নিয়ে গেছে। মানে চিন্তা ভাবনা বা সবকিছুর মধ্যে এতটা না হলে নর্মালি আমরা যেটা দেখি স্টার মানে স্টারডম থাকবে তার, হ্যাঁ স্টার মানে সে খুব ঝিকিমিকি জামা পরবে, হ্যাঁ জাস্ট অপোজিট অরিজিৎ সিং। এবং ও যেটাতে কমফোর্টেবল সেইটাকেই এত ইয়েভাবে সবাই অ্যাকসেপ্ট করে, সহজ সাধারণ স্বাভাবিক জীবনযাপন করে, এইটা তো খুবই ভালো। মানে তার ফলে ও এতটা মাটির কাছাকাছি থাকে বলেই হয়তো ওর গানটাও ওরকম, হ্যাঁ ওরম দর্শনটাও ওরকম, জীবন দর্শনটা তার প্রভাব তো কাজে পড়বেই। শ্রেয়া ঘোষালের সঙ্গে কাজ করার সময় অভিজ্ঞতা বলো একটু। শ্রেয়ার সাথে তো কাজ করাটা প্রচন্ড আনন্দ পেয়েছি, কারণ শ্রেয়ার সাথে কাজ করাটা এত তাড়াতাড়ি ঘটেছে। মানে কথাবার্তা হতে 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 ফাট করে মানে শ্রেয়া একদিন ডেট দিল যে এরকম তুমি 3-4 দিনের মধ্যেই যে এই দিন আমি করছি, মানে
2-3 মাস ধরে কথা হতে হতে তারপর তো কনসার্ট ছিল, হ্যাঁ, tour ছিল, তারপরে তো ফাট করে হয়ে গেছে। শ্রেয়া এতটা কোলাবোরেটিভ, মানে এতটাই ব্যবহার এত এত মার্জিত, হ্যাঁ, এবং কখনো ওইটা ফিল করাইনি যে আমি শ্রেয়া ঘোষাল এতটা একজন মানে ভারতের এখন শ্রেষ্ঠ একদম সিঙ্গারদের মধ্যে মানে সবার উপরে একজন মানুষ। প্রচন্ডই কোলাবোরেটিভ এবং মানে একদম যেরকম ভাবে গানটা আমি মানে ভেবেছি সেইটা আমি শ্রেয়াকে বলেছি। খুবই মানে সবসময় একটা কোলাবোরেটিভলি কাজ করা, এই যে আমার মনে হয় যত মানুষ যত উচ্চতায় পৌঁছায় এটা তত বোধহয় হ্যাঁ ওইটা হয়, মানে তত আরো তারা কোলাবোরেটিভ হয়ে যায় তারা। এটা আমিও দেখেছি, মানে যত নিচু স্তরে থাকে তত ইগোটা বেশি থাকে, এবং খুব উঁচু স্তরে চলে গেলে মানে জানি না, মানে এরকম মনে হয় তো পাশের বাড়িতে থাকেন এরকম, হ্যাঁ মানে মানে অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি আর কি। একদমই একদমই যত আমার মনে হয় ওটাই তার উচ্চতা। আমি সোনু নিগমের সাথে কাজ করেছি, মানে সোনুজিরও ওরকম দেখলাম, মানে মানে আমাকে উনি জিজ্ঞেস করছেন এইটা এভাবে গাইবো, তো আমি যদি হ্যাঁ বলি তাহলেই উনি গাইছেন। হ্যাঁ, এই যে একটা মানে আমি কে, মানে সোনু নিগমের সামনে আমি কে, হ্যাঁ। প্লাস আমি ওনাকে ফোনেটিক্যালি গানগুলো যখন লিখলেন উনি, মানে আমি উচ্চারণগুলো বলে বলে দিচ্ছিলাম, যেহেতু বাংলা গান গাইছেন উনি, তো ফোনেটিক্যালি উনি ওরকম ভাবে লিখে নেন। শ্রেয়া ঘোষাল কি বাংলায় লেখে না ইংলিশে বাংলা গান? শ্রেয়া লিখলো হচ্ছে হিন্দিতে, না ইংলিশে, কথা ঠিক মনে নেই এটা। আচ্ছা আচ্ছা। আর সোনুজি মানে হিন্দিতে লিখলেন কিন্তু ফোনেটিক্যালি, বুঝতে পেরেছি। এবং গানটা শুনে যেভাবে উনি গানটাকে আত্মস্থ করলেন কয়েক মানে মিনিটের মধ্যে, কারণ তার আগে ওনার একটা গান রেকর্ডিং ছিল ইয়াশরাজ স্টুডিওতে, উনি আমাকে বললেন যে ওইটা একটা সফট গান, তোমার গানটাকে খুব অ্যাগ্রেসিভ একটা পাওয়ারফুল গান, তো আমি আগে সফটটা গেয়ে নি, হ্যাঁ তোমারটা আমি সেকেন্ডে গাইছি। তো আমরা তখন নিচে একটু ঘুরে টুরে এলাম, ডিনার পিনার সেরে রাত 11:30-12টা। ওকে। তো তারপরে গিয়ে উনি গানটা শুনে একটু ফিগার আউট করে নিলেন কিভাবে ডেলিভারিটা করবেন। তারপর ফ্লোরে গিয়ে যেই গলাটা বেরোলো সোনু নিগমের, ওই গলাটা কেউই শোনেনি। মানে বিজয় দাল, যিনি প্রচন্ড সিনিয়র একজন রেকর্ডিস্ট ইয়াশরাজ স্টুডিও, বিজয়জি বলছেন মানে আমার 21 বছরের কেরিয়ারে আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম এভার হিয়ারিং দিস ভয়েস অফ সোনু নিগম, মানে আমি জীবনে কোনোদিন শুনিনি এই ভয়েস, একটা খুব গ্রাঞ্জি ভয়েস। এবং উনি পারিয়ার জন্য তো এবং এতটাই ফ্লেক্সিবল, এটা করব কি এটা করব না, এই যে একটা সবসময় আদান প্রদান করতে করতে করা, এইটা আমার খুব আনন্দ দিয়েছে। পলিটিক্যাল গান করেছো কোনোদিনও? পলিটিক্যাল গান মানে ভোট নিয়ে গান করেছি, আচ্ছা, কিন্তু কোনো পার্টিকুলার দলের হয়ে গান করিনি। যদি আসে সেরকম কাজ করবো না, হয় পার্টিকুলার কোনো রং বা কোনো দলের হয়ে না, জেনেরিক কোনো রাজনীতি নিয়ে গান সেটা হতে পারে। কিন্তু তারা যদি মানে ঠিকঠাক ভাবে পে করে, তোমার তো কাজ জাস্ট গান বানানো, ধরো লিরিক্সটা তোমাকে পারপাসে হচ্ছে, মানে ডেফিনেটলি প্রচারের জন্যই হবে, বা ধরো বিপ্লবের গান বিভিন্ন সময়ে, মানে আমরা যেটা দেখি যে আগে অনেক বেশি প্রতিবাদী গান হতো, লাস্ট 10-11 বছরে সেটা কমে গেছে, নেই। প্রতিবাদী গান হলে তো ডেফিনেটলি করতে চাইবো, কিন্তু আমি বলছি কোনো পার্টির এজেন্ডা ধর্মী কোনো গান হয় না যে এই পার্টিকে আমি প্রমোট করছি বা এই রংকে প্রমোট করছি, সেইটা আমি করতে চাই না। মানে কখনো এই রিসেন্ট টাইমে অনেকগুলো ঘটনা ঘটেছে ধরো, যেটা হয়তো খুব বিরক্ত করেছে ভেতরটা থেকে, মনে হয়েছে যদিও একটা গান দিয়ে মানুষের জীবন চেঞ্জ করা যায় না বা জীবন দর্শন চেঞ্জ করা যায় না, তাও কিছুটা ক্ষেত্রে কখনো কি মনে হয়েছে যে এটার জন্য একটা গান লিখি? না, মনে হয়নি। কারণ আমার মনে হয় যে আমি একটা কিছু ঘটনা হলো সাথে সাথে ওটা নিয়ে গান তৈরি করলাম, সেইটা কিছু চেঞ্জ করে না। মানে মানুষের শুভ বুদ্ধি বা শুভ চেতনা সেটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয় বা প্রতিদিন সেটাকে যাপন করতে হয়। হঠাৎ করে একটু কিছু ঘটনা ঘটলো, অবশ্যই প্রতিবাদ তো করবেই, এবং সেটা অনেকে নিজের মতো করে করে, এবং আমাকে যদি কিছু জিজ্ঞেস করে কিছু বলতে বলে অবশ্যই আমি বললো, কিন্তু আমি ওই গান সাথে সাথে আমি একটা গান লিখে দিলাম বা কিছু কবিতা লিখলাম বা ওই নেচারটা নেই আমার। তুমি নাস্তিক না আস্তিক? আমি নাস্তিক। আচ্ছা, মানে তোমার ঈশ্বর দর্শন বা নাস্তিক কেন, এটা যদি একটু বলো। নাস্তিক
কেন বলতে পারবো না, কিন্তু আমি যদিও একদম ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনে বড় হয়েছি, আমার আস্তিক হওয়াই উচিত ছিল বাই নেচার বা বাই মানে স্পিরিচুয়ালিজম নিয়ে হ্যাঁ আমি খুব স্পিরিচুয়াল, কিন্তু আমি কিন্তু মানে ভগবান বিশ্বাসী ওরকম ঠিক নয়। দুটো কি আলাদা? হ্যাঁ, মানে ভগবানে বিশ্বাস না করেও তো স্পিরিচুয়াল হওয়া যায়। মানে আমি এনার্জিতে বিশ্বাস করি, সেটা কোনো ভগবান নয় আমার কাছে। পুজো টুজো অঞ্জলি টঞ্জলি দিই না কিন্তু। আচ্ছা, আমাদের বাড়িতেও কোনো পুজো হতো না, আচ্ছা। কোনোদিনই কোনো পুজো পাইনি, মানে নিজে কোনোদিনও পুজো করনি? কোনোদিন না। কিন্তু যারা করেন তাদেরকে কোনো অসম্মান বা অশ্রদ্ধা করছি না। তুমি স্পিরিচুয়াল বললে নিজেকে কেন? আমি এনার্জিতে বিশ্বাস করি, আমি এনার্জিকে আমি এনার্জি নিয়ে ভাবি, এবং আমি ছোটবেলা থেকে যেহেতু মানে রামকৃষ্ণ মিশনে পড়েছি, প্রথমে রহরা, তারপর নরেন্দ্রপুর, তো আমি যখন শ্রাইন বা মানে যেখানে ইয়ে করা হয়, যেখানে মেডিটেট করে, এখানে শ্রাইনে যখন যেতাম, মানে রহরা মিশনে বা নরেন্দ্রপুরেও, তখন মন্দিরের মধ্যে একটা অদ্ভুত এনার্জি কাজ করে, সেইটাতে আমি বিশ্বাসী। সেটা ভগবানের মানে ঈশ্বরের এনার্জি নাকি পজিটিভ এনার্জি বা কিসের এনার্জি আমি জানি না, কিন্তু ওই বা এনার্জি জানার খুব চেষ্টাও করো না? চেষ্টাও করিনি আমি। মানে গুড ভাইবস ব্যাড ভাইবস সেটা বুঝতে সেটা বুঝতে পারি, বা ওইটা আমাকে ইম্প্যাক্ট বেশি ইম্প্যাক্ট করে রাদার দ্যান কোনো পার্টিকুলার ভগবান বা কাউ, মানে কি হয় না যে অনেকে দীক্ষা নেয় বা দীক্ষিত হয়, কারণ ওরকম কিছু আমার কখনো মনে হয়নি, জানি না, মানে এখনো মনে হয়নি, ভবিষ্যতে হতে পারে। আচ্ছা, তোমার কাছে যদি একটা নতুন ছেলে বা নতুন মেয়ে যে কিনা কম্পোজিশন নিয়ে কাজ করতে চায় বা সিঙ্গার হিসেবেও ধরো কিভাবে এগোবে, ক্যারিয়ার গাইডেন্স চায়, তুমি কিভাবে তাকে গাইড করবে? মানে সিঙ্গার হিসাবে না কম্পোজার হিসাবে? দুটোই বলো। কম্পোজার হিসাবে এগোতে গেলে প্রথমে তার শিক্ষাটা খুব দরকার আমার কাছে মনে হয়, আমার কাছে ইম্পর্টেন্ট। সে যেন সিঙ্গার হিসেবে শিক্ষা দরকার পড়ে না, না? আমি আসছি সিঙ্গার। কম্পোজার হিসাবে এগোতে গেলে তার মিউজিকের ওভারঅল শিক্ষাটা খুব দরকার, খুব ওভারঅল একটা মানে একটা ফান্ডামেন্টাল একটা স্ট্রং শিক্ষার জায়গা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। একজন শিক্ষিত কম্পোজার বা একজন গান বাজনা শিখে বড় হওয়া কম্পোজার আর একজন না শিখে বড় হওয়া বা তার হয়তো শিক্ষাটা নেই, সেই দুটো কিন্তু পার্থক্য থাকে অফকোর্স। আমার সেটা সবসময়ই মনে হয় যে আধুনিক গান জানে বা রাগ সঙ্গীত সম্পর্কে এরম নয় যে তাকে একদম প্রপার ক্লাসিক্যাল মিউজিশিয়ানের মতো অত ডেপথে সবকিছু শিখতে হবে, মোটামুটি ওপর তাকে জানতে হবে, তাকে বেসিকটা তো শিখতেই হবে। ধরো সে জেনেও গেল, ধরো একজন সিঙ্গার একজন কম্পোজার, তার মোটামুটি রাগ সঙ্গীতের উপরও দখল আছে। শুধু রাগ সঙ্গীত নয়, তাকে ওয়েস্টার্ন, হ্যাঁ আমি ওটাই বলছি, বিদেশি মিউজিক, তাকে জ্যাজ শুনতে হবে, তাকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতে হবে। হ্যাঁ, তারপরে ওই যে অ্যাভিনিউটা কিভাবে খুলবে? এইবার প্রথম হচ্ছে শিক্ষা, এটা এক নম্বর। শিক্ষিত হলো সে, এবার হচ্ছে তার নিজের চর্চা। তার চর্চার জায়গাটা কি, যে সেই যে এত কিছু শিখেছে, প্লাস তার নিজের গান শোনা আছে, সে তার কানে তো কিছু গান ঢোকে, সবসময় কিছু মিউজিক ঢুকছে, সেইটা নিয়ে সে নিজে কিভাবে চর্চা করছে। তার মনে এবং তার বাড়িতে প্র্যাকটিস, যেমন একজন সিঙ্গারের একটা সারেগামার একটা পাল্টা রেয়াজ করতে হয়, তেমন আমার মনে হয় একজন কম্পোজার হতে গেলে, কম্পোজার তো হওয়া শেখানো যায় না কাউকে, যে আসো কম্পোজার হওয়া শেখায়, এরকম তো হয় না। হ্যাঁ, কিন্তু বিদেশে কিন্তু কম্পোজিশন নিয়ে পড়াশোনা হয়, কিন্তু আমি বলছি আমাদের দেশে কম্পোজার হতে গেলে মানে ওইভাবে কোনো ট্রেনিং আমাদের দেশে সম্ভব নেই। বিদেশের কনসেপ্ট একটু আলাদা। তো তার নিজের চর্চাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সে কিভাবে চর্চা করছে কম্পোজার হওয়ার, তার ইন্টেনশনটা। অনেকে কম্পোজার হওয়ার অনেক রকম ইন্টেনশন থাকে, তার নিজের ইন্টেনশনটা বুঝতে হবে আগে। সে নিজের কাছে কি ক্লিয়ার যে তার কি ভালো মিউজিক তৈরি করাটা ইন্টেনশন নাকি অন্য কোনো ইন্টেনশন আছে, আমি শুধু নাম কামাবো বা কিছু একটা করবো, মানে আমি একটা না, অ্যাভিনিউটা কিভাবে ওপেন হবে? মানে হ্যাঁ, এবার রেগুলার তার কম্পোজিশন প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস মানে কিছু একটা তৈরি করা রেগুলার বেসিসে, যেমন অঙ্ক প্র্যাকটিস করতে, একদমই তাই। তো কিছু একটা তৈরি করার চেষ্টা সবসময়। এবার যার মধ্যে এটা আছে, মানে বাই বার্থ যার মধ্যে এটা আছে, সে হয়তো এমনিই করবে সেটা। কিন্তু যার মধ্যে এটা নেই বাই বার্থ, যে হয়তো ফোর্সফুলি করার চেষ্টা করছে, তাকে তো ওই চেষ্টাটা, তাকে ওই প্র্যাকটিসটা করতে হবে। এটা হলো, এটা করতে করতে সে কিছু কম্পোজ করলো,
সে কিছু সুর করছে, সুর করার চেষ্টা করছে, সুর হচ্ছেও, তাকে সেটা বুঝতে হবে প্রথমে যে সেই সুরটা কেমন হচ্ছে। এবার একটা বয়সে সেটা জাজমেন্ট করার বয়স থাকে। আমি ক্লাস 3-তে যে সুরটা বানিয়েছি সেটাকে আমি ওই সময় দাঁড়িয়ে জাজ করতে পারতাম না। কিন্তু এই যে সময়ের সাথে সাথে নিজেকে ইভলভ করা, এবং সে তো বড় হচ্ছে, তার সেন্সেস গ্রো করছে, সেখানে একটা টাইমে তাকে নিজেকে জাজ করতে হবে যে আমি কি করছি, এইটা কতটা উৎকৃষ্ট হচ্ছে বা হচ্ছে না। এবং যদি না হয় তাহলে আমাকে, যেমন আমি নিজে না সবসময় অদ্ভুত অদ্ভুত জিনিস করতাম। মানে আমি ছোটবেলায় হতো যে প্রচন্ড কমপ্লিকেটেড কিছু একটা বানালাম, ঠিক আছে, বানিয়ে আমি হয়তো একটা আচার্য জয়ন্ত বোসের একটা কনসার্ট শুনলাম, শুনে একটা প্রচন্ড ইনফ্লুয়েন্স হয়ে একটা প্রচন্ড কঠিন একটা কম্পোজিশন বানালাম, বানিয়ে একটা নিজেকে দারুণ একটা হনু মনে হলো যে বাহ দারুণ একটা কিছু বানিয়েছি। হ্যাঁ, তারপরে আবার ওটা আরেকটু বড় হওয়ার পর মনে হলো না, মানে ওটা বেশি কঠিন হয়ে গেছে, আমি অনেক কমপ্লিকেটেড কিছু করে ফেলেছি, আমি হয়তো আরেকটু সহজ কিছু করতে পারি। কন্টিনিউয়াসলি একটা অ্যানালাইজ করা নিজেকে, হ্যাঁ, যে আমি কি করতে পারি বা কি পারপাসে কি করছি। আরেকটা হচ্ছে যে আমি কি পারপাসে কম্পোজিশনটা করছি। আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি একটা রাগ প্রধান গান বানানোর পারপাস ইন্টেনশন থেকে করি তাহলে আমার অ্যাপ্রোচটা একরকম। আমি যদি একটা ছবির পারপাসে করি তাহলে আমার অ্যাপ্রোচটা একরকম। এক একটা অ্যাপ্রোচ এবং এক একটা ইন্টেনশন বা এক একটা পারপাস আলাদা। সেই চর্চাটা রেগুলার বেসিসে করতে হবে এবং নিজেকে নিজেই ইভ্যালুয়েট করতে হবে। যে মানে অনেক সময় আশেপাশের লোকজনকে মানুষ শোনায়, প্রথম বাবা মাকে শোনাবে, বন্ধু বান্ধবকে শোনাবে, তারা সবসময় ভালো বলবে। কিন্তু বাবা মা বন্ধু বান্ধবকে বলে তো কাজটা পাওয়া যায় না। ধরো একজন কি বলবো, খুব মফস্বলের একটা ছেলে, হ্যাঁ, অসাধারণ কিছু কম্পোজিশন করে রেখেছে, সে কাজ করতে চায়। তোমার ইয়ে দিয়ে আমি যদি জিজ্ঞেস করি, তুমি তো মুম্বাইয়ে গেছিলে, চাকরি ছেড়ে মুম্বাইয়ে গেছিলে, তুমি কিভাবে অ্যাপ্রোচ করলে? মানে শুধু ট্যালেন্ট দিয়ে কিন্তু সব হয় না, মানে পিআরটাও কি ইম্পর্টেন্ট নয়? দেখো, আমি বলবো যে আমার পিআর স্কিল অত্যন্ত খারাপ। হ্যাঁ, মানে আমি কোনোদিন, আমি এটা আমার ক্ষেত্রে দেখেছি, আমার কাছে সবকিছু এসেছে, আমি কোথাও যাইনি, যেতে পারিনি। কিন্তু বম্বে যখন তুমি গেলে তোমাকে তো কেউ চেনে না, কিন্তু আমার কিছু কিছু কানেকশন এমন ভাবে তৈরি হয়েছে, সেইখান থেকে আমার একটা অপরচুনিটি তৈরি হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এটা কি আমি বাড়িতে বসে থাকলে হতো না? আমার চেষ্টাটা, আমার রেয়াজ, আমার প্র্যাকটিস, সেটা তো আমাকে চালিয়ে যেতেই হবে। তারপরে ইফ ইউ বিলিভ ইন দ্যাট এনার্জি, মানে ওই যে এনার্জির কথা বলছি, আমি খুব পজিটিভ এনার্জিতে বিশ্বাস করি। ওই এনার্জিটা যদি তোমার যদি ইন্টেনশন ক্লিয়ার থাকে, আমি একটাই জিনিস বলবো, কারোর যদি ইন্টেনশন ক্লিয়ার থাকে এবং অনেস্ট ইন্টেনশন থাকে, তার ওই শিক্ষাটা থাকে, তার ওই পজিটিভিটিটা থাকে, তার কাছে কিন্তু অপরচুনিটিস আসবে। আমি কিন্তু এরকম অনেকের কাজ করেছি, ধরো অনুরাগদার সাথে যখন কাজ করেছি, আমি কি কোনোদিন অনুরাগদার কাছে অব্দি পৌঁছাতে পারতাম? কিভাবে এলো ওই আমি সেটাই বলছি, মানে আমি অনুরাগদাকে একটা টেক্সট মেসেজ করতাম কি এরকম ভাবে করে কোনোদিন আমি পৌঁছাতে পারতাম না, কারণ ওনার কাছে এরকম হয়তো হাজার আসছে বা কিছু। তো আমার এক বন্ধু ছিল, ওই বন্ধু সে তখন অনুরাগদাকে অ্যাসিস্ট করছিল, তো হঠাৎ করে সে একদিন আমায় ফোন করলো, তুই চলে আয়, তুই একটা কাজ পেতে পারিস বড়। কোথায় কি আমি জানিও না, আমি তখন আন্দাই দিয়ে থাকতাম, আন্দাদি থেকে মালাড এলাম, গিয়ে দেখলাম ও অনুরাগদার অফিসের নিচে দাঁড়িয়ে আছে, বললো এরকম অনুরাগদা স্টোরিজ বাই এগোর করছেন, ওটাই আমি কাজ করছি। তো দাদা একজন কম্পোজার আছেন, আরেকজন কম্পোজার খুঁজছেন যে এরকম ইন্ডিয়ান ক্লাসিক্যাল যার নলেজ আছে ভালো, ওয়েস্টার্ন ক্লাসিক্যালটা জানে, এই ব্লেন্ডটা চাইছেন দাদা। তো আমি তোর নাম রেফার করেছি, দাদা ওয়ান্টস টু মিট ইউ। ওকে, তো এই যে এটা কিন্তু আমি, মানে এটা তো আমার কাছে এলো অপরচুনিটিটা, আমি তো এটা কোনোদিন ভাবতেও পারিনি আর কি যে এটা হবে। তো এইভাবে অপরচুনিটি গুলো কিন্তু চলে আসে। না, আমি আমার ক্ষেত্রে যেরকম দেখেছি যে আমি যদি আজকে সারেগামাপায় না যেতাম, আমি এটাকে প্রফেশন রাখতে পারতাম না, টু বি ভেরি অনেস্ট। কারণ আমার একটা গান কিভাবে তৈরি হয় কোনো আইডিয়া ছিল না, মানে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয়, মিক্স মাস্টারিং বলে কোনো শব্দ, এগুলো কোনো আইডিয়া ছিল না। আমি যেটা ভেবেছিলাম, ঠিক আছে, একটা সময় এরকম ভেবেছিলাম গানটা হয়তো করা হলো না, তাহলে আমি চাকরি করব সাথে অ্যালবামও রিলিজ করব। সারেগামাপার পরে ওই অ্যাভিনিউটা ওপেন হয় এবং আমার খুব ইচ্ছে ছিল যে জিৎ গাঙ্গুলির সাথে যদি একটা কাজ করার সুযোগ হয়। তো দেখলাম যে কম্পিটিশন চলাকালীনই জিৎ গাঙ্গুলির সুরে প্রথম প্লেব্যাক করলাম, কিন্তু একটা প্লেব্যাক করলাম মানে যে আমার পরপর প্রচুর মানুষ শুনলো, মানে অর্গানিক ভিউজ হলো, কিন্তু তাও যে আমি পরপর প্রচুর কাজ পেলাম তা নয়।
বরং আমি বলবো যে আমি তোমাকে যেরকম অ্যাপ্রোচ করেছিলাম, যে আমাকে একটা, আমি নিজের ইন্ডিপেন্ডেন্ট, মানে আমি ধরো স্টেজ শোজ থেকে যেটা আর্ন করছি সেটা থেকে আমার মনে হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করব, এবং আমার পিয়ার স্কিল আরো খারাপ মনে হয়। তো কিন্তু হ্যাঁ, নিজের ইন্ডিপেন্ডেন্ট কাজ করে আমি ভালো সুর খুঁজে বেড়াতাম। তো তোমার প্রেমে পড়া বারণটা শুনে তখন আমি তোমাকে ফেসবুকে খুঁজে তোমাকে মেসেজ করি। তো তারপর মন কেমনের জন্মদিন হিট হওয়ার পর যেরকম কাজ আসার পরিমাণটা সত্যি কথা বলতে আরো বেড়েছে। হ্যাঁ, তো এখন যেরকম তুমি বললে যে মানে আমার কাছেও কাজ আসে, আমাকে কোথাও বলতে হয় না, কিন্তু তাও আমি বলছি যে আমার যেরকম একটা অ্যাভিনিউ ছিল, মানে একটা জায়গায় অ্যাটলিস্ট আমি ফিনান্সিয়ালি সিকিউরড হয়েছিলাম, যে আমি শোজ থেকে কিছু না হলেও শোজ থেকে একটা আর্নিং হচ্ছে। প্রথম তো তোমার বা যে কোনো একটা নতুন কেউ কোনো মানে চাকরি বা স্টেবল কিছু ছেড়ে যখন একটা নতুন প্রফেশনে আসছে, তখন তো একটা ইনসিকিউরিটি কাজ করে যে ইকোনমিক্যালি আমি কি করে সার্ভাইভ করবো। তো সেই জায়গাটার জন্য আজকে যদি কোনো ছেলে তোমাকে, কোনো ছেলে বা মেয়ে যাই হোক, তুমি ওটাই আমার প্রশ্ন, যে কিভাবে তুমি বলবে যে, আমি সেটাই বলছি, তার নিজের শিক্ষা এবং তৈয়ারির জায়গাটা 100% থাকতে হবে, প্রথম ফার্স্ট স্টেপ ওইটা। এবং তাকে নিজেকে তৈরি করতে হবে মানুষ, তারপর কি যোগাযোগ করা উচিত কারোর সাথে? যোগাযোগের চেষ্টা তো করা উচিত অফকোর্স। এবার সবাই তো করে উঠতে পারে না। এবার মানে আমি করে উঠতে পারিনি, আমার মতো প্রচুর লোক আছে যারা মানে ইন্ট্রোভার্ট বাই নেচার, তো তারা চাইলেও 5 জনকে যোগাযোগ করে উঠতে পারে না। কিন্তু আমার মনে হয় ট্যালেন্টের সাথে না একটা লাক ফ্যাক্টরটাও ম্যাটার করে, যে তুমি মানে তোমার আরেকটা হচ্ছে সময়, সঠিক সময়। লাক বলবো না, মানে সঠিক সময় তুমি তোমার এফোর্টটা 100% দিচ্ছ, প্লাস ইউ ওয়েট ফর দ্য রাইট টাইম। ওয়েট করা মানে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, তুমি তোমার এফোর্টটা কিন্তু দিয়ে চলতে হবে। তাকেও আমি বলছি, মানে যে এটা করছে, কিন্তু তাকে প্যারালালি চেষ্টা করে যেতে হবে সবসময় যোগাযোগ করার, তার পক্ষে যতটা সম্ভব অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করে যেতে হবে। এইভাবে করতে করতেই কিন্তু কোনোভাবে ঠিক কানেক্ট হয়ে যায়। যেরকম আমার খুব তখন তোমার সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম, যে একটি ছেলে আমাকে, ওর বাড়ি বোধহয় ফালাকাটা, মানে নর্থ বেঙ্গল, এক্সট্রিম নর্থে। তো কোভিডের সময় আমাকে কটা মেইল করে, অনেক মেইল এরকম আসতে থাকে, সব গান যে ভালো লাগে তা নয়, সব লেখা যে ভালো লাগে তা নয়। ওর কাজটা বেশ ভালো লাগলো, মানে বেশ মডার্ন আধুনিক একটা ব্যাপার রয়েছে, তো বেশ ভালো, মানে বোঝা যায় না যে এটা প্রমিসিং। তো তারপর বেশ কিছু কাজ করলাম, তারপর যে কোনো কারণেই হোক সেগুলো আলটিমেটলি ভিডিও করে ছাড়া হয়নি বা যাই হোক। খুব ভালো লাগলো যে খুব রিসেন্টলিও বলবো না, বছর খানেক আগে ও অরিজিৎ সিংকে জয়েন করেছে। হ্যাঁ, অরিজিৎ সিং ওদের মানে বোধহয় কোনো একটা কভার করেছিল অরিজিৎ সিং এর রিহার, তারপর সেই কন্টেস্ট বোধহয় ফার্স্ট হয়েছিল, মানে এমনি কভার কন্টেস্ট হয়। তারপর ওকে কিভাবে যেন ওই টিম মানে খুঁজে ইয়ে করে, এটা খুব ভালো বলছিলাম যে ওর চেষ্টাটা কিন্তু ওকে ওইটা অবধি পৌঁছে দিয়েছে, ওর সৎ চেষ্টাটা, অনেস্ট চেষ্টা। এখানে কোনো ফাঁকিবাজি হলে বা অন্য কোনো ইন্টেনশন থাকলে হবে না। সেটা মানুষের অনেস্ট ইন্টেনশন কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে মানুষ। এবং মিউজিক ডিরেকশন বা কম্পোজিশন, আমি এটা খুব সত্যি কথা বলছি, মানে কম্পোজার হওয়া বা মিউজিক ডিরেক্টর হওয়া একটা কিন্তু এটা অনেকটা বড় রেসপন্সিবিলিটির একটা জব। ইটস আ ভেরি রেসপন্সিবল জব, এবং যেখানে মানুষকে কিন্তু খুব সহজে ঠকানো যায়। হ্যাঁ, কেন? মানে ঠকানো যায় এইভাবে যে, মানে মিউজিক, দেখো সিঙ্গার বা অ্যাক্টার্স, এদেরকে, এরা হচ্ছে ফেস অফ দ্য আর্ট। সিঙ্গাররা যেমন ফেস অফ দ্য সং, অ্যাক্টাররা কিন্তু ফেস অফ দ্য ফিল্ম। ওই কাজটা, সিঙ্গার যদি ফেস অফ দ্য সং হয়, কম্পোজার তো ব্যাকবোন অফ দ্য সং, ব্যাকবোন অফ দ্য সং বা জনক। হ্যাঁ, সে তৈরি করছে, সে তো ফেস নয়। এই কারণে আমি বললাম ঠকানো যায় মানুষকে। সেখানে সিঙ্গার, ধরো আমার কোনো গানে তোমাকে দরকার, আমার মেঘলাকে দরকার, আমার কিন্তু আমাকে ওই গানটা কিন্তু তোমাকেই অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে? সেইটা এখন এআই ফেআই হয়েছে, সেটা আলাদা ব্যাপার, আলাদা একটা সাবজেক্ট, সেটাতে ঢুকছি না, কিন্তু আমি বলছি তোমাকে দরকার। কিন্তু কম্পোজার যারা, বা ধরো আমাকে, মানে কোনো একজন কম্পোজারকে বলা হলো যে
একটা অমুকের মতো আমাকে গান তৈরি করে দাও। সেখানে আমাকে কিন্তু অমুককে দরকার হচ্ছে না, অন্য একজনকে বলা হচ্ছে যে অমুকের মতো গান তৈরি করে দাও। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় মানে অডিয়েন্স জানতে পারছে না, অডিয়েন্স তো একটা গান শুনছে, তারা জানে যে এটা একজনের এক্স সিঙ্গারের গাওয়া, কিন্তু ওই গানটা কম্পোজার হিসেবে একজনের নাম যাচ্ছে। এবার এরকমও হয় প্রচুর সময় যে কম্পোজিশনটা হয়তো অন্য কেউ করেছে, হ্যাঁ, এরকমও আমি শুনেছি। মানে তো সেক্ষেত্রে বলছি যে অডিয়েন্সকে এক্ষেত্রে মানে চিট করা যায়, কম্পোজার এই জায়গাটায়, যেটা মানে বুঝলাম না। এই যে যেটা বললাম যে মানে হয়তো কম্পোজিশনটা একজনের নামে গেছে, আসলে কম্পোজিশনটা তার করাই নয়, এরকম আমি প্রচুর শুনতে পাই চারপাশে। তো তার ফলে এই এই কম্পোজার, ওই যে কারণে কম্পোজার হওয়া বা কি করে হওয়া যায় বা সেটার জন্য ওই অনেস্টিটা খুব দরকার। একটা কথা বলে যে ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হতে হয়, ডু ইউ সাপোর্ট দিস অর? না, এটা আমার মনে হয় না। মানে আমি এরকম প্রচুর শিল্পীকে দেখেছি যারা ভালো মানুষ নন, তারা মানুষ হিসাবে বেশ খারাপ, কিন্তু তাদের শিল্পটা খুবই ভালো। সুতরাং শিল্প আর শিল্পী সম্পূর্ণ আলাদা জিনিস। বেশ, আমরা একটা খেলা খেলবো ছোট্ট। সেটা হচ্ছে, আমাদের কাছে বেশ কিছু চিট আছে, যার মধ্যে কিছু টপিক আছে, কিছু প্রশ্ন আছে, তার মধ্যে থেকে 3টে প্রশ্ন তুলবে তুমি। বেশ, যেটা আমার সামনে এলো সেটাই তুলব। এটাকে আমি পড়বো না? না, তুমি পড়বে। আমার পলিটিক্যাল আইডিওলজি। পলিটিক্যাল আইডিওলজি বলতে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে মানুষ সহাবস্থান, এই জিনিসটা ভুলে গেছে। সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স যেটাকে বলা হয়। পলিটিক্যাল আইডিওলজি আমাদের মানুষকে শেখানো উচিত সেটাই যে প্রত্যেকটা মানুষের বিশ্বাস, তার মূল্যবোধ, তার জায়গাগুলো আলাদা, সবার এক হয় না। তো পলিটিক্সটা কিন্তু সেটা হওয়া উচিত যে পিসফুলি আমরা কিভাবে একে অপরের সাথে কো এক্সিস্ট করতে পারি। হ্যাঁ, কারণ আমাদের সবাইকে এক্সিস্ট করতে হবে একসাথে। মানুষ একটা সামাজিক জীব, শুধু একটা পার্টিকুলার আইডিওলজি বেঁচে থাকবে, বাকিগুলো ধূলিসাৎ হয়ে যাবে, এই জিনিসটা। তুমি মনোপলিতে বিশ্বাস করো না? না, কারণ মনোপলি তো হলে গ্রো করবে না কোনো জিনিস। বাংলার পলিটিক্স বলি বা বাংলা ইন্ডাস্ট্রির পলিটিক্স বলি, কোনো সময় কি মনে হয় যে মনোপলি রয়েছে কোনো কোনো ক্ষেত্রে? কখনো কখনো মনে হয়, কিন্তু মনোপলিটা থাকার কোনো দরকার নেই। মানে কারণ মনোপলি তো বোরিং, মানে যারা অডিয়েন্সের কাছেও তো একজনের কাজ দেখা বা কাজ শোনা, একজনের কাজই যদি বারবার পৌঁছায়, ইটস এ ভেরি বোরিং থিং ফর দ্য অডিয়েন্স অলসো। তো আমার মনে হয় সবাই এক্সিস্ট করা উচিত পিসফুলি। কটা? 3টে তো? 3টে, হ্যাঁ। এটা লাল ফুল। বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে ছোটবেলায় একরকম, যত বয়স বাড়ে তত পরিবর্তন হতে থাকে আর কি। মানে রবীন্দ্রনাথের গান, ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত যেটা আমরা শিখতাম বা গাইতাম, একেবারেই ভাল লাগতো না আমার। খুবই বোরিং, একই সুর। হ্যাঁ, সব গানেই দেখছি মানে একই সুর, হ্যাঁ, কোনো ভ্যারিয়েশন নেই, এরকম মনে হতো ছোটবেলায়। কারণ আমরা ডেপথটা বুঝতে পারতাম না, রবীন্দ্রনাথের যে লেখা, সেই লেখার মানেটাও আমাদের কাছে পৌঁছাতো না ছোটবেলায়। আমার কাছে, আমি বুঝতে পারতাম না। কিন্তু যত বড় হয়েছি, যত বয়স বেড়েছে, তার লেখা সুরের সম্মিলিত যে এফেক্ট, হ্যাঁ, সেইটা কিন্তু আমাকে ভাবিয়েছে। নট নেসেসারি যে শুধুমাত্র সুরটা, কারণ নয়তো একজন যিনি 5,000-এর ওপর গান তৈরি করেছেন, তার তো সুর রিপিট হবেই। হ্যাঁ, তো কোনো মানে অমানবিক একটা ভলিউম, কোনো মানুষের পক্ষে এরকম ভলিউমের কাজ, শুধুমাত্র গান আমি বুঝি, তাছাড়া সাহিত্য, কবিতা সেসব তো ছেড়েই দিলাম। তো তার ফলে রিপিট হবেই, সেটা আমি পরে বুঝতে শিখেছি। কিন্তু তার যে লেখা এবং তার যে সুর বা তার যে জীবনবোধ, তার ভাবনা, এইটার ইম্প্যাক্টটা কিন্তু এটার ইম্প্যাক্টটা মানে প্রচন্ড গভীর। এবং এত রকম ভাবনা এবং এত এত রিয়েলিস্টিক চিন্তা ভাবনা। রবীন্দ্রনাথের কোন গল্প বা কোন কবিতা একদম বুকে গেঁথে রয়েছে, মানে যেটা খুব খুব ভালো? রবীন্দ্রনাথের ছোট গল্প আমার খুবই ইন্টারেস্টিং লাগতো ছোটবেলা থেকেই, মানে অসাধারণ। গান তো বটেই, কবিতাও ছোটবেলায় কিছু কিছু জিনিস পড়েছি, মানে খুবই, কিন্তু ছোট গল্পগুলো মনে রাখার মতো ছিল। আর গান তো আমি
প্রচুর গাইতে এটা থেকেছি শোনাও না, ছোটবেলা একটা থেকে। শোনাও না রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথের গান হ্যাঁ হ্যাঁ। কিছু তো হলো না সেই সব সেই হাহাকার রব সেই অশ্রু বাড়ি ধারা হৃদয় বেদনা কিছু তো হলো না। এটা আমার খুব ফেভারিট। অসাধারণ, এটা শুনিনি আমি কোনোদিন এই গানটা। হ্যাঁ, এটা খুব কম শোনা গান। হ্যাঁ হ্যাঁ। এটা আমি একটা করেছিলাম, একটা 3টে গানের একটা রবীন্দ্রনাথের গান নিয়ে একটা কাজ করেছিলাম। সেটাতেই এইটা গানটা তো অন্যরকম অ্যারেঞ্জমেন্টে করেছিলাম। কি মানে অসাধারণ লেখা, কিছুই তো হলো না, মানে সত্যি। আর একটা প্রথম প্রেম। প্রথম প্রেম স্কুলে পড়াকালীনই হয়েছিল। ওই সময় তো প্রেমটা আর কি খুবই একটা একটা কি বলবো, মানে প্রচন্ড উত্তেজনার একটা ব্যাপার। কেন এখন উত্তেজনা থাকে না? না, বয়স বাড়লে মানুষের প্রেম সম্পর্কে ধারণাও বদলায়। আচ্ছা। স্কুলে যেই উত্তেজনাটা জীবনে ছিল, সেই জীবনের উত্তেজনাটা তো আর বড় অবস্থায় থাকে না। স্ট্রেস বাড়তে থাকে লাইফে, নানা রকম স্ট্রেস। তো প্রথম প্রেম ওই স্কুলে থাকাকালীন, ওই যে কাউকে দেখে ভালো লাগা, হ্যাঁ, ওই যে ওটার মধ্যে একটা অদ্ভুত একটা স্বচ্ছতা বা একটা অদ্ভুত ইনোসেন্স, ওইটা খুব মানে খুব চেরিশ করি আর কি এখন ভাবলে আর কি। এখন সেই স্বাভাবিকতা ভাবে, মানে এখন অনেক কিছু ভাবনা চলে আসে। বয়স হলে তো অনেক কিছুই বদলে যায়, কিন্তু ছোটবেলার ইনোসেন্সটা থাকে না। তখন অত 7-5 ভেবে এমনি মানে ভালো লেগে গেল কাউকে, হ্যাঁ, একটা কিছুটা চিঠি দেওয়ার চেষ্টা করা হলো। হ্যাঁ, চিঠি দিয়েছো? চিঠি দিইনি, তবে টেলিফোন ছিল তখন, ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই সব করা হতো আর কি। ওকে। তো ওই সময় একটা অদ্ভুত, আর তখন কোন একটা প্রেমের গান শুনলে চারপাশ, মানে হিন্দি গান শুনছি, মানে আমাদের বাড়িতে কোনো গান টান শোনায় কখনো ওরকম কোনো বাজবিচার ছিল না যে হিন্দি গান শোনা যাবে না কিছু। তো কোনো প্রেমের গান টান শুনলেই ওই সময় একটা পাগল হয়ে যেতাম। হ্যাঁ, এরকম একটা প্রেম একটা ফুরফুরে একটা মনের মধ্যে একটা চলতো আর কি। খুবই মজাদার ছিল ছোটবেলার এই প্রেমের অনুভূতিগুলো, খুব মানে, আর খুব ইনোসেন্ট ছিল। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে খুব ইনোসেন্ট ছিল। বেশ, অনেকক্ষণ নানা রকম টপিক নিয়ে গল্প করলাম। আমরা একদম শেষে চলে এসেছি। একটা খুব ছোট্ট সামান্য গিফট তোমার জন্য। থ্যাংক ইউ। এবং আমার খুব পছন্দের গাছ বেলি। বাহ, হ্যাঁ, তো এই থ্যাংক ইউ এলে এবং এতটা সময় দিলে। খুব মানে ভালো লাগলো, মানে প্রচুর গল্প হলো, নির্ভেজাল আড্ডা। এবং মানে সবচেয়ে বড় কথা আমার যেটা ভালো লাগলো, যে মানে মিউজিক্যাল আলোচনা ডিসকাশন হলো, যেটা খুব কম হয় আজকাল। মানে যে কোনো কোথাও কেউ ইন্টারভিউ নিলে বা কিছু নিলে উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকে আর কি। তো এই যে মিউজিক নিয়ে আড্ডা চর্চা, এটা খুব মিস করি আমি। তো খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ।